আসসালামু আলাইকুম এভরিওয়ান। আহ, আমরা হচ্ছে আর 5টা মিনিট একটু ওয়েট করি সবাই, যে আমাদের এই ল্যাবে অলরেডি 15 জনের মতো জয়েন করছে, তো আমরা আশা করি সবাই জয়েন করবেন। তো আর 5 মিনিট একটু ওয়েট করে দেন, ইনশাল্লাহ 8টা 8-এ আমরা শুরু করে দেবো। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। ভাই আমরা হচ্ছে আর 3-4 মিনিট একটু ওয়েট করি সবার জন্য, এই ল্যাবে অলমোস্ট 15 জন জয়েন করছে তো। আচ্ছা, সমস্যা নেই, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।
আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। একটা মিনিট আমি সরি যে কল চলে আসছিল একটা। আচ্ছা, আমরা আজকের ওরিয়েন্টেশন সেশনটা শুরু করব। তো আমি ভাইয়ের কাছে হ্যান্ড ওভার করার পূর্বে আমি কিছু ইনিশিয়াল কথাবার্তা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম। তো প্রথমেই বলি, আমাদের এ ল্যাবে এখন পর্যন্ত 15 জন জয়েন করছেন। আর আপনারা হয়তো বা এখানে কিছু এক্সট্রা পার্টিসিপেন্ট দেখতেছেন। ওনারা মেনলি আমাদেরকে রিকোয়েস্ট করছিলেন যে ওনারা ডেমো ক্লাসটা করে দেখতে চান, দেন মানে ওরিয়েন্টেশন সেশনটা করে দেখতে চান। যদি ওনার আহ, যেই গোল বা ওনার যেই টপিক ওইটার সাথে মিলে, তো আর কি উনি পরবর্তীতে ল্যাবে জয়েন করবে। তো ওইখান থেকে আপনারাও কয়েকজন জয়েন করছেন। তো আপনারা কাইন্ডলি আপনাদের যত ধরনের কোয়েরি আছে, ভাই যখন সেশনটা নিবে তখন, অথবা ভাই যখন প্রশ্ন উত্তর পর্বে যাবে, তখন আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নগুলো করবেন। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা সবাই টাইমলি জয়েন করছেন সেজন্য। আর আজকের এই ওরিয়েন্টেশন সেশন আশা করি উইদিন 4 to 6 মান্থ, যদি জার্নালের ক্ষেত্রে অনেক সময় একটু বেশি সময়ও লাগে, তো যত সময় লাগুক না কেন আমরা আশা রাখি আজকে যারা জয়েন করছেন বা ইন ফিউচারে যারা এই ল্যাবটাতে জয়েন করবেন, সবাই খুব শীঘ্রই পাবলিকেশনের দিকে যেতে পারবেন। শুধু পাবলিকেশনটা না, আমরা আশা করি আপনারা এইখানে যেহেতু জয়েন হয়েছেন, আপনারা অবশ্যই 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 রিসার্চে শিখবেন, রিসার্চে শিখে পাবলিকেশনের দিকে যাবেন। তো সেজন্য আমি আপনাদের সাথে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বের হয়ে গেছিলাম কেন জানি না। আচ্ছা, তো লাস্ট 2 দিন নেট প্রবলেম করতেছে, বারবার বাফারিং হচ্ছে অথবা দেখা যায় লিভ মানে অটো হইতেছে। কালকেও একই অবস্থা হয়েছে, মিটিং ছিলাম এমন আমার 2-3 বার হয়েছে। আই থিঙ্ক নেট প্রবলেম হতো সব জায়গায়। এটা হতে পারে ভাই। আচ্ছা, তো আমি যে আসলে কথাগুলো একটু ইনিশিয়ালি বলতে চাচ্ছি, কারণ দেখা যায় যে ক্লাসের শুরুতে মোটামুটি সবাই একটু অ্যাটেন্টিভ থাকলো, ক্লাসের শেষের দিকে একটু আমরা টায়ার্ড হয়ে যাই, বা অনলাইন ক্লাস তো তো একটু বোরিং চলে আসে আর কি। তো ওই জায়গা থেকে আর কি আমি যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি কথাবার্তা একটু প্রথমেই বলে নিচ্ছি। আসলে এই কথাবার্তাগুলো আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এই কথাবার্তাগুলো ভাইও আবার আপনাদের সাথে শেয়ার করবে, কারণ আপনাদের রিসার্চের সাথেও এই কথাবার্তাগুলো খুবই রিলেটেড। তো ওই জায়গা থেকে আমি যদি একটু বলি আপনাদেরকে, আমাদের রিসার্চ বাডি জার্নি শুরু হয় 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে। তো আমাদের এই রিসার্চ বাডির কার্যক্রম শুরু করার পিছনে একটা গল্প ছিল। সেটা হচ্ছে আমরা দুজন ফ্রেন্ড যখন আপনার থিসিসের কাজ শুরু করি, তো আমরা আর কি একটা চিন্তা করি যে আমরা এই টপিক গুলা থেকে চাইলে একটা পেপার পাবলিকেশনের দিকে যেতে পারবো। তখন যে প্রবলেমটা আমরা প্রথম ফেস করি সেটা হচ্ছে, যেহেতু আমাদের ভার্সিটি থেকে লেকচার সুপারভাইজার প্রোভাইড অ্যাসাইন করা ছিল, তো ওই ক্ষেত্রে আর সুপারভাইজার নিয়ে আমাদের চিন্তাটা করা লাগে নাই। তো পরবর্তীতে আমরা চিন্তা করলাম যে কোন টপিকে আসলে স্যার যখন ফ্রিডম দিয়ে দিছে যে তোমাদের যেই টপিকে ইচ্ছা তোমরা থিসিসটা করতে পারবা, তখন আসলে মেইন প্যারায় পড়ে গেছি যে আসলে আমি কোন টপিকের উপর থিসিস করব। তো এই যে, কারণ আমরা তো দেখা যায় যে ভার্সিটিতে অনেকগুলা কোর্স নিয়ে স্টাডি করি, আলটিমেটলি কোন টপিকটা আমি সবচেয়ে ভালো পারি ওই জিনিসটা নিজেরাও আসলে ডিসাইড করতে পারি না। তো ওই জায়গা থেকে একটা বড় যে প্রবলেম আমরা প্রথমে ফেস করি সেটা হচ্ছে আমি কি নিয়ে রিসার্চ করব। বাট যখন আমরা
আমাদের সুপারভাইজারের বাহিরের একটা টপিক নিয়ে আমরা রিসার্চ করা শুরু করি, যেমন আমাদের সুপারভাইজার পাওয়ার রিলেটেড ছিল, তো আমরা আসলে করি হচ্ছে সোলার সেল নিয়ে। তো ওই জায়গা থেকে সুপারভাইজার আমাদেরকে ওইভাবে হেল্প করতে পারে নাই। তো এখন আমরা আরেকটা প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে কার কাছে গেলে আমরা ওই রিলেটেড সাপোর্টটা পাবো, যিনি আমাদেরকে একটু মোটামুটি সবকিছু লাইন ঘাট ধরাই দিতে পারবে। তো ওই জায়গা থেকে আমাদের এই ইউনিভার্সিটির একজন টিচার লেকচারার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওই স্যারের শরণাপন্ন হই, দেন স্যার আমাদেরকে সব কিছু গাইড করে। যদিও এই ক্ষেত্রে আসলে আমরা একজন ভালো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পাইছিলাম, যিনি আমাদেরকে ওই রকম গাইড করেন, সময় দেন। তো ওই জন্য আমরা আসলে সাকসেসফুলি কাজগুলো করতে পারি। তো আমরা আসলে যেটা চিন্তা করছিলাম ওই জায়গা থেকে একটা পেপার পাবলিশ করে, তো আলহামদুলিল্লাহ আমরা একটা কিউটোতে সাবমিট করছি, এখন রিভিউ প্রসেসে আছে। মানে আমরা সাবমিট করছিলাম আরো 1 বছর আগে, তো এটা এতদিনের রিভিউ আসছে। তো এটাই একটু আগে বললাম যে জার্নালের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ভেরি করে টাইমটা, যে কিরকম সময় লাগতেছে। বাট আপনাদের কিন্তু যখন পেপার ড্রাফটটা রেডি হয়ে যাবে এরপরে কিন্তু আর পে করা লাগবে না। অনেকের কাছে মনে হইতে পারে যে তাহলে এরকম হইলে তো আমাকে 1-2 বছর ধরে টাকা পে করা লাগবে কিনা। না, এটা পে করা লাগবে না। আপনার হচ্ছে যতদিন পেপার ড্রাফট রেডি হচ্ছে, ফুললি রেডি হয় নাই, ততদিন পর্যন্ত আপনাদেরকে পে করা লাগবে। আচ্ছা, আরেকটা যে জিনিস, তো আমরা ওই জায়গা থেকে চিন্তা করি যে এই প্রবলেমটা শুধু আমাদের দুইজনের না, বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্টেরই আসলে এই প্রবলেম, যেটা যে আমি সুপারভাইজার খুঁজে পাচ্ছি না, আর যদি সুপারভাইজারও পাইলাম যে আমি কোন টপিকে মানে রিসার্চ করব ওই জিনিসটা জানি না। তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করি এরকম একটা সিস্টেম দরকার বাংলাদেশে, যেখানে স্টুডেন্টরা একদম বেসিক লেভেল থেকে গাইডেন্স পাবে, দেন তারা এখানে রিসার্চে শিখবে, রিসার্চে শিখে পেপার পাবলিকেশনের দিকে যাবে। তো ওই গোল নিয়ে আমরা আসলে 2023-24 সাল থেকে কাজ শুরু করি। আর আলহামদুলিল্লাহ আমরা 2025 সালের মার্চ মাসের 15 তারিখে অফিসিয়ালি লঞ্চ করি। ওই জায়গা থেকে আমরা অলমোস্ট 1 বছর 3 মাস পার করি। রিসার্চ বাডির যে মেইন মিশন এন্ড ভিশন, সেটা হচ্ছে বাংলাদেশে একটা রিসার্চ কালচার ক্রিয়েট করা, যেটা আমি অলরেডি বলছি যে যেখানে স্টুডেন্টরা একদম বিগিনার লেভেল থেকে গাইডেন্সটা পাবে। অর্থাৎ এখানে আমাদের যারা সুপারভাইজার আছেন ওনারা আসলে অনেক ডেডিকেটেড হয়। আমি এটা জাস্ট আমাদের সুপারভাইজার দেখে এরকমটা বলতেছি না, আমি এটা আসলে একদম ফার্স্ট, এখন আজকের ক্লাস পর্যন্ত সবগুলা ক্লাসে কোঅর্ডিনেট করতেছি। তো আপনারা নিজেরও এই জিনিসটা লক্ষ্য করবেন, আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত মানে সুপারভাইজারদেরকে নিয়ে কোনো প্রকার অবজেকশন পাই নাই। মানে ওনারাও চাচ্ছে, মানে এটা জানি না, হয়তো বা এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত, যে আমরা যেই মিশনটা নিয়ে নামছিলাম আমরা আসলে ওই রকম লেভেলের সুপারভাইজারও পাচ্ছি, যে ওনারাও চাচ্ছে বাংলাদেশে এরকম একটা কালচার ক্রিয়েট হোক। আর ওনারাও আসলে ওনাদের পক্ষ থেকে যতটুকু ডেডিকেশন দেওয়া দরকার ফুললি ডেডিকেশন দিচ্ছেন, যেন স্টুডেন্টরা ওই লেভেলের সাপোর্ট পায়। বাট দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা ওই সাপোর্টটা নিতে চাচ্ছে না। কেন বলতেছি এই কথা, দেখা যায় যে আপনারা যখন ল্যাবে জয়েন করেন, ল্যাবে জয়েন করার পর আপনারা এই সেশন গুলাতেই যখন কানেক্ট থাকবেন তখনই লক্ষ্য করবেন, যদি 2-1 জন অন্ততপক্ষে ডেডিকেটেড স্টুডেন্ট থাকেন, দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্টই কেমন যেন রেসপন্স করতে চায় না, ওরা সুপারভাইজারের সাথে ওই লেভেলের কোঅপারেট করে না। হ্যাঁ, আপনি শাই ফিল করতে পারেন, বাট আপনি তো এখানে টাকা দিয়ে জয়েন হয়েছেন কিছু নেয়ার জন্য, তাই না? অবশ্যই আপনার শিখা লাগবে। এখন আপনি যদি শিখতে চান, আপনি যদি ওইভাবে সুপারভাইজারের সাথে কোঅপারেট না করেন, আপনি তো শিখতে পারবেন না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখানে যেহেতু আপনারা আসছেন, জয়েন হয়েছেন, যতদিনই থাকেন না কেন আপনারা কাইন্ডলি একটু সুপারভাইজারের সাথে কোঅপারেট করবেন। অন্ততপক্ষে যতটুকু কথা না বললেই নয়, ততটুকু কথা অবশ্যই বলবেন। কারণ আপনারা যদি চুপ থাকেন আলটিমেটলি আপনারা নিজেরাই কিছু শিখতে পারবেন না। এই প্রবলেমটা আমরা যখন ফিডব্যাক কল দেই তখন আসলে এই প্রবলেমগুলো আমরা শুনতে পাই, যে অনেক স্টুডেন্ট বলে যে আমি আসলে ভাই অ্যাডভান্স লেভেলের কাজ আশা করছিলাম, বাট সুপারভাইজার বিগিনারদের নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এটা হবে, কারণ আমরা দেখেন বারবার হাইলাইট করতেছি এখানে আপনি একদম বেসিক লেভেল থেকে গাইডেন্স পাবেন। তো আপনি কোন স্টেজে আছেন ওই জিনিসটা যদি আপনি সুপারভাইজারের সাথে শেয়ার না করেন, সুপারভাইজার তো আসলে বুঝতে পারবে না যে আপনি কি বেসিক লেভেলের স্টুডেন্ট, নাকি মোটামুটি ভালো কাজ জানেন, নাকি অলরেডি 4-5টা পেপার পাবলিশ করে ফেলছেন। তো এই ব্যাপারটাও কিন্তু আপনাকে সুপারভাইজারের সাথে শেয়ার করা লাগবে। কিন্তু সমস্যাটা হয় কি, স্টুডেন্টরা ক্লাসে আসে, অবজার্ভ করে, দেন যদি তার মন মতো না হয় সে আর পরে কন্টিনিউ করে না, সে কিছু শেয়ারও করবে না, সে কন্টিনিউ করবে না। পরবর্তী যখন কল দিয়ে বলে যে আসলে ওইরকম সাপোর্টটা পাই নাই, বা পরে যখন আমরা বলি যে ভাই আপনি এই জিনিসটা সুপারভাইজারকে ইনফর্ম করছেন কিনা, তখন আসলে বলে যে না ভাই আমারও তো ইনফর্ম করা হয়নি। তো দেখেন ব্যাপারটা, এখন আপনাকে তো অবশ্যই ইনফর্ম করা লাগবে, তাই না? সেকেন্ডলি আরেকটা বিষয় আমি এখানে ক্লিয়ার করি, এটা হচ্ছে আমরা লেভেল জয়েন করার পরে টাইমটা আসলে ম্যানেজ করাটা একটু টাফ হয়ে যায়। দেখেন আমরা তো সবাই মানুষ, এখন
আপনি দেখবেন যে আপনি যত ফ্রি টাইমের জন্য ওয়েট করবেন তত আপনার সময় ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। তো যত ব্যস্ততাই থাকুক না কেন আপনাকে আলটিমেটলি কোনো না কোনো ভাবে একটু সময়টা বের করে আনা লাগবে। এখন ম্যাক্সিমাম স্টুডেন্টরা চায় কি টার্ম ফাইনালের সময় একটু পজ রাখার জন্য, 20 দিন 30 দিন 40 দিন একটু পজ রেখে এরপর আবার কন্টিনিউ করার জন্য। বাট এতে করে কি হয়, আমি যতটুকু দেখছি যে ওদের ওই রিসার্চটা ম্যাক্সিমামের ক্ষেত্রে ওই জায়গাতেই থেমে যায়, পরবর্তীতে আর সময়টাও বের করে আনা হয় না। বাট এমনও আমরা কথা বলছিলাম সুপারভাইজারের সাথে, যে সুপারভাইজার বলছিল যে ওরা খুব ভালো একটা কাজ শুরু করছিল, প্রায় কিন্তু অর্ধেকের উপরে কাজ শেষ হয়ে গেছিল, কিন্তু এই যে টার্ম ফাইনালের উসিলা দিয়ে ওরা যে গেছে শেষ কাজ কিন্তু ওইখানে নষ্ট হয়ে গেছে। আপনার কাজের ফ্লো যখন একবার নষ্ট হয়ে যাবে তখন ওই জিনিসটাকে আবার টেনে আনাটা কিন্তু অনেক টাফ হয়, এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন রিসার্চের কাজে লেগে যাবেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের টার্ম ফাইনাল থাকুক আর যাই থাকুক আপনারা কাইন্ডলি কেউ পজ রাখেন না, হয়তোবা সময় একটু কম বেশি দিতেছেন কিন্তু কন্টিনিউ রাখেন। এখন বলতে পারেন যে ভাই আমি কি পরীক্ষার আগের দিনও কি রিসার্চ করবো নাকি, আমার জন্য আগে আমার একাডেমিক লাইফ এরপর অন্য কিছু। হ্যাঁ অবশ্যই আপনার একাডেমিক লাইফ হবে, আমিও আপনাকে বলবো না যে আপনি পরীক্ষার আগের দিন এখানে রিসার্চের জন্য সময় দেন, বাট আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন ওই দিন রাতে তো আর পড়ালেখা করতেছেন না, ওই দিন রাতে আপনি একটু এই রিসার্চের কাজে সময় দেন, 1-2 ঘন্টা বেশি সময় দেন, তাহলে তো একটু আপনি টাইমটা ম্যানেজ করে ফেলতে পারতেছেন, কাভার করে ফেলতে পারতেছেন। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কাইন্ডলি কেউ পজ রাখেন না, আন্ডারগ্রেড লাইফে লেখাপড়া চলাকালীন কিভাবে টাইমটা বের করে আনতে হয়, কিভাবে টাইমটা ম্যানেজ করতে হয়, এই জিনিসটা আপনারা কাইন্ডলি সুপারভাইজারের সাথে একটু শেয়ার করবেন, যে ওনার সাথে বলতে পারেন যে ভাই আপনি আপনার একাডেমিক লাইফে আন্ডারগ্রেড লাইফে কিভাবে টাইমটা ম্যানেজ করে এই রিসার্চের দিকে ব্যয় করছেন, আমাকে একটু সাজেস্ট করেন, আমি ওই সিস্টেমটা ফলো করতে চাই। দেখবেন যে সুন্দর সুন্দর আউটপুট চলে আসবে। এখানে তো আমরা সুপারভাইজার বা মেন্টর যাই বলেন না কেন একজন অ্যাসাইনি করা হয়েছে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, তো অবশ্যই আপনারা ওনার কাছ থেকে প্রপার সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন। থার্ডলি আরেকটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে আমরা বলে থাকি যে আমাদের এন্ড থেকে উইকলি সেশন, হ্যাঁ উইকে একটা সেশন আর মান্থলি 4টা সেশন আমরা প্রোভাইড করবো, এটা আমরা বলে থাকি, তবে এই জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। এখন কোন উইকে সুপারভাইজার মনে করলো যে আমার একাধিক সেশন নেওয়ার প্রয়োজন আছে, তো উনি অবশ্যই একাধিক সেশন নিতে পারে আপনাদের সাথে কথা বলে। আবার কোন উইকে যদি উনি মনে করে যে না তাদেরকে আমি যে টাস্ক গুলা দিয়েছিলাম 80-90% এখনো টাস্ক সাবমিট করে নাই, তো আমি তাদের সাথে কম্বাইন কি সেশন নিব। তো সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কাইন্ডলি কেউ জাস্ট উইকলি সেশনের জন্য ওয়েট করে বসে থাকবেন না, আপনারা যেন যখনই একটু সময় পাবেন চেষ্টা করবেন যেন ফার্স্ট কাজটা শেষ করে ফেলতে পারেন। সাপোজ আজকে হচ্ছে মেবি রবিবার শনিবার, তো আপনাকে কোন একটা টাস্ক সুপারভাইজার অ্যাসাইন করে দিল, এখন আপনার নেক্সট সেশন হওয়ার কথা নেক্সট স্যাটারডে অর ফ্রাইডে, তো আপনি দেখা গেল মঙ্গলবারে আপনার টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি কি এই শুক্রবার শনিবারের জন্য বসে থাকবেন যে আমার সেশনের ডেট যখন তখনই আমি ভাইয়ের সাথে এই জিনিসটা শেয়ার করবো? অবশ্যই না। আপনার যখন টাস্ক শেষ হয়ে যাবে আমাদের অ্যাপেই এখানে টাস্ক অ্যাসাইন করার সিস্টেম আছে, টাস্ক সাবমিট করতে পারবেন, ক্লাস মিটিং শিডিউল করে ক্লাস অ্যারেঞ্জ করতে পারবেন। তো ওই জায়গা থেকে আপনারা সুপারভাইজারকে বলবেন যে ভাই আমার তো অলরেডি টাস্ক আপনি যেটা দিয়েছিলেন ওটা শেষ হয়ে গেছে, পরবর্তী কি টাস্ক হবে ওইটা আপনি কাইন্ডলি আমাকে অ্যাসাইন করে দেন। তখন দেখবেন যে যেই কাজটা আপনাদের 6 মাসে হওয়ার কথা ওই টাস্ক ওই কাজগুলো আপনাদের 4 থেকে 5 মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এরকমও ল্যাব আছে যে ওদের 3 থেকে 4 মাসের মধ্যে Q1 Q2 জার্নালের পেপার ড্রাফট ওরা রেডি করে ফেলছে, মানে একদম সাবমিশন স্টেজে চলে গেছে। তো ওই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে সবগুলো ল্যাব থেকে এটা পসিবল, যদি স্টুডেন্টরা ওই রকম লেভেলে ডেডিকেটেড হয়, স্টুডেন্টরা সুপারভাইজারকে প্রপার সাপোর্ট করে। আমি আবারও বলি আমাদের এই রিসার্চ বাড়িতে যে সুপারভাইজাররা আছেন ওনারা জাস্ট আমরা আসলে যে লেভেলে অনারিয়ামটা ওনাদেরকে করে থাকি এটা খুবই সামান্য, তো ওই জায়গা থেকে ওনারা মেইনলি আমাদেরকে আমাদের সাথেই আছেন আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমরাও আশা রাখবো, আমরাও বিশ্বাস করি আপনারা এখান থেকে প্রপার সাপোর্টটা নেবেন। এখানে আজকে যারা অলরেডি যে 15 জন রেজিস্ট্রেশন করছেন আমি জাস্ট আপনাদেরকে মেনশন করে বলতেছি এই 15 জন একদম ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। আমি আপনাদেরকে এনশিওর করতেছি আপনি যদি ফার্স্ট টু লাস্ট জাস্ট জয়েন হয়ে বসে না থেকে টুকটাক কাজও করেন, মানে যতটুকু কাজ না করলেই নয় ততটুকু কাজই যদি করেন আপনি দেখবেন যে 6 মাস পর আপনার পেপার ড্রাফটটা প্রায় রেডি হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আরেকটা জিনিস আমি এনশিওর করি যে একদম কেউ 100% গ্যারান্টি দিতে পারবে না যে আপনার পেপারটা পাবলিশ হবে, এটা কেউই বলতে পারে না, যত মানে এখন এই জিনিসটাও ভেরি করতেছে।
তো ওই বাট আমি বলতেছি যে অবশ্যই 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 আপনি এতটুকু বিশ্বাস রাখেন, যেহেতু ভাইয়ের অলরেডি অনেকগুলো পেপার পাবলিশড, সাইটেশন আপনারা দেখছেন, তো ওই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই ল্যাব থেকে অনেকগুলো ভালো ভালো মানের পেপার পাবলিশ হবে। আপনারা কাইন্ডলি আপনাদের ডেডিকেশন নিয়ে কাজ করবেন, ভাইকে প্রপার সাপোর্টটা দিবেন, যেন ভাই আপনাদেরকে আসলে ওই লেভেলের সাপোর্টটা দিয়ে মজা পায়। কারণ কোঅপারেট করলে আসলে এটা সব জায়গাতে আপনার স্টুডেন্ট যদি, আপনিও যদি অ্যাজ এ স্টুডেন্ট এখানে আশা করি ম্যাক্সিমাম টিউশন করান, আপনার স্টুডেন্ট যদি আপনাকে হেল্প করে ও টাইমলি পড়াশোনা সবকিছু কমপ্লিট করে, আপনিও কিন্তু ওর পড়ায় মজা পান। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাও এখানে ভাইকে আর কি প্রপার সাপোর্টটা করবেন। তো আমার ইনিশিয়ালি এই কথাবার্তাগুলো একটু শেয়ার করার ছিল। আর কিছু পয়েন্ট আসলে মিস গেছে কিনা আমি জানি না। ও আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি কেউ কোনো ধরনের টেকনিক্যাল অর রিসার্চ বা রিলেটেড কোনো ধরনের প্রবলেম ফেস করেন, কাইন্ডলি আমাদের সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ দিবেন। আর হচ্ছে চাইলে আমাকে ওর বাঁধন নন্দীকেও পার্সোনালি হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আর যদি ল্যাব সংক্রান্ত কোনো প্রবলেম, ওইগুলো তার কাজটা শিখাইতে পারবো না আমরা, ওই জায়গাতে আসলে ভাইকে একটু নক দিবেন আর কি, যে ভাই আমি এই প্রবলেমটা বুঝতেছি না, আমাকে একটু গাইড করেন ওইভাবে। তো মোটামুটি এগুলাই বলার ছিল আপনাদের সাথে আমার। তো আমি এখন ভাইকে রিকোয়েস্ট করব ভাইয়ের সেশনটা যেন আর কি শুরু করে দেয় আপনাদের সাথে। ধন্যবাদ ভাই, অনেক কিছুই বলছেন, অনেকগুলাই ভালো ভালো কথা বলছেন। আসলে রিসার্চ শিক্ষার বিষয়ের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট বেশি, সবার আগে আপনাদের আগ্রহটা লাগবে। আগ্রহ দেখা, যেটা বললে যে অলরেডি আমি ফেস করছি, যেটা আমি অলরেডি 2-3টা কাজ করছিলাম, বাট দিন শেষে যেটা বললো আর কি আগায় না, যার কারণে অতটুকু যায় নাই। দ্বিতীয়ত যেটা লাগে যে আপনাদের, যেটা বলা যায় মেইন ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যত ধৈর্য রাখতে পারেন রিসার্চ লাইনে তত আগাবেন। জীবনের ক্ষেত্রে ধৈর্য ইম্পর্টেন্ট আছে, বাট রিসার্চ লাইনে ধৈর্য ধৈর্য একটু বেশি লাগে। ফর এক্সাম্পল, আমি আমার রিসার্চ কয়েকটা আর্টিকেল কথা বলবো যেগুলো 4.5 বছর লাগছে। এমন একটা আর্টিকেল আছে যে 4.5 বছর, রিজেক্ট হয়েছে 6 বার, কিন্তু দিন শেষে IEEE-তে পাবলিশ হয়েছে। তারপর আরেকটা আপনার প্রায় 6 বার রিজেক্ট হয়েছে, প্রায় 4 বার রিজেক্ট হয়েছে, পরে যে ওটা টাইম সিরিজ থেকে প্যানেলে নিয়ে গেছে। আচ্ছা, আমি আমার বিবরণ দেওয়ার মতো কিছুই নেই। মানুষটা আমি লম্বা, কিন্তু কাজে আমি ছোট। যতগুলো কাজ করছি তার সম্পর্কে হয়তো দেখছেন, তা বললি আবার। নর্মালি আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ নামে সবাই জানেন। আর দ্বিতীয়ত পড়াশোনা কুমিল্লা ইউনিভার্সিটি থেকে পরিসংখ্যানে। আর ক্লাস কি রেকর্ডিং হইতেছে না আমি করব? আই থিঙ্ক রেকর্ডেড লেখা দেখছিলাম। হচ্ছে ভাই, রেকর্ড হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আর এই হলো আমার সাইটেশনের অবস্থা। Q1 2টা ছিল, বা দেখা যায় একটা দেখাইতেছে, ওটা একটু টেকনিক্যাল প্রবলেম বা যাই বলেন কেন। সাইটেশন আপাতত 450-র মতো আছে, 452, 454-র মতো। এই তো আর্টিকেল করতেছি 2016 সাল থেকে। আমার পড়াশোনা শেষ 14 সালের। অনার্স থাকতে আর্টিকেলের ইচ্ছা ছিল, বাট এখন তো ChatGPT, AI এসে অনেকগুলোই আমাদের কাজ সহজ প্লাস কঠিন করে দিচ্ছে। কিন্তু যখন আমি ফার্স্ট আমার আর্টিকেল কাজ করি, তখন দেখা যায় যে আমার অনেক কষ্ট প্লাস ঘাম জড়াইতে হয়েছে। ইভেন আমার এখনো মনে আছে, আমার ফাইনাল মাস্টার্সে ফাইনালে কাজ করছিলাম ঘুম ছাড়া টানা 23 ঘন্টা। যদি বলেন ডেডিকেশন কি জিনিস, তবে বলবো এটা ডেডিকেশন বা এটাই রিসার্চ। কারণ তখন আমার ফাইনাল ডেট দিছে, টপিক চেঞ্জ করছি, টপিক চেঞ্জ করে কাজ করছি। ইভেন বলতে গেলে একেবারে উম একদম উপরে ছিলাম বলতে গেলে। কোন লেভেলে ছিলাম তা নিজেও জানি না। বাট আই থিঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সাকসেসটা সবাই দেখে, ফেইলিওর ইতিহাস স্টোরি কেউ জানতে চায় না। যখন জিনিস একটা জিনিস পাবলিশ হয় একটা জায়গাতে, যে আপনি হায়ার স্টাডি করতে যাবেন, সেক্ষেত্রে যে তখন আপনার পিছনে কেউ দেখবো না। আপনি কোন, যেন অনেকে বলে যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ছে তো কি হয়েছে। আমি বলি যে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট সে কোথায় যাইতে চায়, সে কোথায় রিস্ক করতে চায়, দিন শেষে তার পজিশন কোথায়। আর এখন অনেকে দেখতেছি কিছু আছে 2.8 বা 2.9 নিয়ে ইউএস এর টপ লিস্টেড জার্নালে, টপ লিস্টেড ভার্সিটিতে পড়াশোনা করতেছে। আচ্ছা, এক এক করে একজনের পরিচিতি দেন। আমারটা তো শুনলেনি, আর কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞেস বলবেন। হ্যালো, এক একজন আপনাদের পরিচিতি দিলে ভালো হয়। কে কোন ইয়ারে আছেন, নাম, ডিপার্টমেন্ট, বিশ্ববিদ্যালয়, কোন ইয়ার, আর আর্টিকেল করে থাকলে আর্টিকেল।
নাবিল হাসান কিছু বলতে চাইতেছেন, কথা বুঝতে চাইতেছেন? না ভাই। নাম পরিচয়টা দিলে ভালো হইতো। ভাই আমি তাহলে শুরু করি। হ্যাঁ, শিওর। জি, আমি মোহাম্মদ নাবিল আহসান। আমি পড়াশোনা করছি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে, কৃষি অর্থনীতি এবং গ্রামীণ উন্নয়ন বিভাগে সেকেন্ড ইয়ারে। রিসার্চ নিয়ে আমার আগ্রহ ফার্স্ট ইয়ার থেকেই রয়েছে। তো সেজন্যই আর কি এই প্রতিষ্ঠানের সাথে জড়িত হওয়া। ভেরি গুড। এরপর আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রমিত দা, পড়াশোনা করছি এগ্রিকালচারাল ইকোনমিক্স ডিপার্টমেন্টে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, লেভেল 2 সেমিস্টার 1। এরপর আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। আমি জাহিদুল ইসলাম নাহিদ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স 6 সেমিস্টার। আমার বলতে গেলে অনেক আগে থেকে রিসার্চ ইন্টারেস্ট, যার কারণে শেষ হয়। এরপর একটু জলদি শেষ করেন। আমি প্রজ্ঞা দাস। আমি ইডেন মহিলা কলেজে 3য় বর্ষে পড়াশোনা করছি। আর আমার রিসার্চ নিয়ে আসলে অনেক আগে থেকেই আহ, আমি মানে আমাদের তো যেহেতু কলেজ থেকে বা 7 কলেজ থেকে এই ধরনের সেক্টর গুলো অনেক কম, একদম সংকুচিত। তো যেহেতু সেকেন্ড ফার্স্ট ইয়ার পরবর্তী সময় থেকে আমার এটা নিয়ে অনেক বেশি ইন্টারেস্ট ছিল, অনেক ঘাটাঘাটি করছিলাম, কিন্তু আসলে একা একা তো ওইভাবে এগোনো সম্ভব না। তো সেই জায়গা থেকে আসলে এই প্ল্যাটফর্মটা অনেকদিন ধরেই চেক আউট করছি। আমি এর আগেও 2-3টা ডেমো ক্লাস করছি। তো পরবর্তীতে মনে হলো যে না, এটা আমার জন্য আসলে সুইটেবল। তো এই জন্যই আসলে এখানে আসা। আমি এখান থেকে অনেক কিছু করার একটা স্বপ্ন নিয়ে আসছি, বাকিটা দেখা যাক। বেসিক্যালি আপনাকে লাগবে, কারণ মেইন হয়েছে থিওরি নিয়ে কাজ, মডেল নিয়ে কাজ। ম্যাক্রো ইকোনমিক থিওরি অনেকগুলো আছে, ফর এক্সাম্পল সলো গ্রোথ মডেল বলি বা ইকেসি হাইপোথিসিস বলি, অথবা এন্ডোজেনাস গ্রোথ মডেল বলে, যেগুলো দেখা যায় যে এখনো চর্চার মধ্যে, টপ টপিকের মধ্যে আছে। সো ওগুলোর থিম যদি বুঝতে পারেন তাহলে কেরিয়ার। নেক্সট। সালাম আলাইকুম মাহফুজ ভাই। আমি তো আপনার সাথে ভালো আপনাদের পরিচয় পুরান পরিচয় আছে। কাস্টমার। হ্যাঁ মাহফুজ ভাই, শুনতে পাচ্ছেন? জি, পুরান কাস্টমার, বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে আজাদ হোসেন। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস এন্ড টেকনোলজিতে ফাইনাল ইয়ারে অধ্যয়নরত আছি। শুধু থিসিস বাকি আছে, আর সবগুলো রেগুলার কোর্স কমপ্লিট হয়েছে। তো আমি রিসার্চ প্রতি ইন্টারেস্ট ছিলাম। আমি যখন সেকেন্ড ইয়ারে উঠি, তখন হচ্ছে আমার এক সিনিয়র ভাইয়ের মাধ্যমে আমি জানতে পারি যে রিসার্চে ভালো ফ্যাসিলিটিস আছে। স্পেশালি যখন আমি একটা গ্রুপে কথা বলি, তখন আমি মাহফুজ ভাইয়ের সাথে ফরচুনেটলি যাই বলি, মাহফুজ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। তো ভাইয়ের সাথে এখনো কাজ করা হয়নি। আমার প্রফেসর আন্ডারে আমি থিসিস নিয়ে কাজ করতেছি, তারপর হচ্ছে রিসার্চ নিয়ে কাজ করতেছি। তো আমি আশাবাদী যে এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আমি বেরোতে পারবো আর কি, ইনশাআল্লাহ। এই গ্রুপ থেকে এখান থেকে আর কি। এই তো আমার আমার ডাটা। শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। নমস্কার, আমি স্নেহা চক্রবর্তী। আমি বান্দরবান সরকারি কলেজে পড়ছি, অনার্স ফার্স্ট ইয়ারে। বান্দরবান? মাশাআল্লাহ। বান্দরবান আমার কিছু কাছের ছোট ভাই আছে, আমি দূরে চলে গেছি।
অনেকদিন তাদের সাথে কথাবার্তা হয় না, দেখা তো হয় না। আমি অনার্স ইকোনমিক্স নিয়ে অনার্স ফার্স্ট ইয়ার। ফাইনাল ইয়ার কেউ আছেন অনার্স শেষ বা ফাইনাল ইয়ার বা মাস্টার্স? আদব ভাইয়া, জি ভাই আমি আমি ফাইনাল ইয়ারে ভাই আছি। ভাইয়া আছি তো আছি। তো আপনার আগে কইবেন, আপনাকে সামনে লেদারা ইন্ট্রোডাকশন করছে, খারাপ লাগে না? কে ভাই আমি? আপনি তো আছেন নেক্সট, কে জানি বলতে লাগছিলেন, বলেন। ভাই আমার এদিকে আজান দিচ্ছিল, তার জন্য আমি এতক্ষণ মিউট করা ছিলাম। ধন্যবাদ, হিন্দু হয়ে ভাই মুসলমানের মধ্যে সদায় রাখছেন। ভাই আমি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি থেকে অনার্স পরীক্ষা দিয়েছি, রেজাল্ট এখনো দেয়নি, মাস্টার্স এ ক্লাস করছি। তো সুপারভাইজার এখন কে ছিল? সুপারভাইজার ছিল আমার জুই ম্যাম, মানে আমি ইকোনমিক্স ডিপার্টমেন্টের জুই ম্যাম ছিলেন। আমি চিনি ম্যাম, আমার চিনি না। আচ্ছা। আমি মাঝে মাঝে মাওলানা ভাসানী, জাহাঙ্গীরনগর, তারপর আরেকটা কোন জানি আছে, প্রাইভেট দুইটা আছে, এগুলা নিয়ে কাজ কিছু না হইলো অ্যাটলিস্ট তাদের প্রোফাইল ঘাটাঘাটি করি। দিন শেষে আমার লাভের জন্যই করি, যে আলটিমেট তারা কি কাজ করতেছে আমার গুলোর সাথে ম্যাচ খাই কিনা, অথবা নতুন আইডিয়া পাওয়ার জন্য। জি, বুঝতে পেরেছি। তো আমি ভাই মানে মনোগ্রাফ যখন করি, আমাদের 4-2 তে যে মনোগ্রাফ ছিল, তো দেখা গেছে আমি মানে বিভিন্ন ধরনের সমস্যাই ফেস করছি, কিন্তু ওইগুলা দেখা গেছে ওইভাবে মানে সলভ করতে পারি নাই, কোনো রকম জমা দিতে হয়েছে। এখন আমার আবার 5-2 তে থিসিস আছে, তো চাচ্ছি যে একটু ভালোভাবে শিখে যেন ওটা ভালোভাবে করতে পারি। তার জন্য মেইনলি যুক্ত হতে চাচ্ছি আর কি ওই জায়গাতে। টপিক কি ছিল? ভাই আমি হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি আর এডুকেশন ইনইকুয়ালিটির উপরে কাজ করতে, মানে আমি প্যানেল ডাটাতে করতে চেয়েছিলাম, কিন্তু পরে আলটিমেটলি আমার সুপারভাইজার আমাকে মানে পারমিশন দেয় নাই ওই রকম ভাবে, টাইম শর্ট ছিল। তারপরে হচ্ছে টাইম সিরিজের উপর করতে হয়েছে। সবচেয়ে বড় সমস্যা কি জানেন এই টপিকের? ডাটা নাই। জি। কারণ নিজেও আমি এই টপিক দুইবার নিয়ে আবার পিছাইছি, কারণ যতবারই আমি ডাটা জেনারেট করি ততবারই ইউনিট রুট আর হয় না, দ্বিতীয় স্টেপেও যায় না। হ্যাঁ, আর স্টেশনারি করা খুব টাফ হয়ে গেছে আমার জন্য, মানে আমি ধরতে গেলে কোনো রকম জাস্ট জমা দিতে হয়েছে, জমা দিছি। আর আমাদেরকে টাইম খুব কম দিছিল, আমাদের প্রায় 28 দিন মাত্র টাইম দেওয়া হয়েছিল, মানে বেশি পরীক্ষা হয়েছে। শেষ হওয়ার। ভাই আমাদের উপরে জাস্ট অমানসিক অত্যাচার গেছে ওই মাসটাতে। আমি আমার সুপারভাইজারে টাইম দিছিলাম, বলছিলাম যে সামনে 2 দিন আছে, 2 দিনও না, আমার সম্ভবত 32 ঘন্টা আছে। আমি বলছিলাম আপনারা আমি 18 ঘন্টার মধ্যে ফিডব্যাক দিব, 23 ঘন্টার মধ্যে কাজ পাইবেন, 26 ঘন্টার মধ্যে প্রিন্টে যাইব। আচ্ছা, ওই কাহিনী পরে উপর ইচ্ছে শেষ করে। জি ভাই। নেক্সট। আমি ঐশী রায়, এখন ফার্স্ট ইয়ার মাস্টার্সে করছি, ডিপার্টমেন্ট হচ্ছে ইকোনমিক্স আর রিসার্চ। মেন্টর কে? সুপারভাইজার কে? সুপারভাইজার তো আমাদের মানে ওইরকম না, মানে মাস্টার্সে আছে আর কি থিসিস, আর এমনিতে হচ্ছে ছোটখাটো টার্ম পেপার বা ওইরকম টাইপের কিছু প্রজেক্ট করছি আর কি। আশরাফুল স্যার চেনেন? আশরাফুল? ফিনান্সের না না আশরাফুল না। চৌধুরী, চশমা পরে, সম্ভবত প্রফেসর রিসেন্টলি হয়েছে। ওনার কাজ অনেক ভালো হয়, ইভেন ওনার। অ্যাকাউন্টিং বিবিএ ডিপার্টমেন্টের কি? হ্যাঁ, বিবিএ ফিনান্সের, ফিনান্স না মার্কেটিং জানি বলে, সম্ভবত ফিনান্স। ফার্স্ট ইয়ারে বোধহয় ক্লাস পাইছিলাম, মানে ওনার ওরকম ভাবে। থিসিস ছিল ইয়া নিয়ে, ইসলামিক ফিন্যান্সিং নিয়ে। মানুষটা ভালো, হার্ড ওয়ার্কিং সবগুলো। আমি একটা জিনিস অবাক হই, শাস্ত্রের টিচাররা প্রচুর লেভেলে হার্ড ওয়ার্কিং হয়, আর দ্বিতীয়ত টাইম টু টাইম মেনটেন করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট গুণ যদি বলে শাস্ত্রের, সেটা হয়েছে আতিথেয়তা। আমি নিজেও অনেক আতিথেয়তা পাই যে শাস্ত্রে যাইয়া, কারণ ওই ধরনের পরিচিতি লাভ করছিলাম, যার কারণে ওই ধরনের আতিথেয়তা পাইছি। ডিপার্টমেন্ট স্ট্যাটিস্টিক্সে জাকির স্যার আছে, তারপর আর একটা কি জানি নামটা ভুলে গেছিলাম, হুজুর করে নামটা মনে আসতেছে না। 2জন স্যার আছে। বাতেন স্যার? হ্যাঁ, বাতেন স্যার, বাতেন স্যার আছে। তারপর জামাল স্যার আছে। জামাল স্যারের সাথে এখন কথা হয় না, বাট এক সময় তো ওই জন্য।
স্যারদের পোর্টফোলিও ঘাটবেন ম্যাডাম, আপনাদের ডিপার্টমেন্টে প্রচুর প্রচুর কাজ হয়। ইভেন সামনে 2-3 বছর পর ধরে নেন সাস্ট আর ড্যাফোডিল টপ লিস্টে থাকবে জার্নাল, কারণ তারা মোটামুটি ভালো ফান্ডিং পাইতেছে, দ্বিতীয়ত কাজ তো ভালো করে, তৃতীয়ত ল্যাব গঠন করতেছে শুনছি, বাকি না আপনারা ভালো বলতে পারবেন। যদি ল্যাব গঠন হয়ে যায় তাহলে কাজ প্রচুর আসবে। আচ্ছা। ওকে, নেক্সট। হ্যালো, দীপায়ন বড়ুয়া। হ্যালো, সরি ভাই, আমি একটু সাইডে গেছিলাম তো ওই জন্য সরি। তো আমার নাম দীপায়ন বড়ুয়া এন্ড আমি কারেন্টলি পড়ছি হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ইকোনমিক্স ডিপার্টমেন্টে। তো এটা এটা আমার এখানে হচ্ছে 9th সেমিস্টার রানিং। আর সামনে আমাদের মানে 1 বা 2 সেমিস্টার পরে মানে আমাদের হয় কি থিসিসের আগে একটা কোর্স করা লাগে, রিসার্চ মেথোডোলজি, এটার পর মানে থিসিসটা ইয়া করে আর কি। আপনাদের তো আমি প্যারা তারা বলতে পারবো না, আমি বলতে পারবো, সমস্যা নেই, বলেন। তো আমি চাচ্ছিলাম মানে ওই মানে থিসিসটা বা রিসার্চ মেথোডোলজি কোর্সটা তো সবাই করে, বা থিসিস হাফ করে ওর হাফ মানে ইন্টার্নশিপের দিকে যায়। তো আমি চাচ্ছিলাম যে রিসার্চের এক্সপোজারটা মানে কিছুটা আগে পাইতে, তাহলে মানে একটা অ্যাডভান্টেজ হিসেবে ইয়া করবে আর কি। এই জন্যই মানে এই প্ল্যাটফর্মে আমার কানেক্ট হওয়া। গুড, ওয়েলকাম টু আওয়ার গরিব টিম। আর দ্বিতীয়ত এসব অ্যাক্টিভিটি ডিপার্টমেন্টের হোক অন্য ডিপার্টমেন্টের হোক, যতগুলো অর্গানাইজ আপনারা অ্যাকচুয়ালি প্রাইভেট ভার্সিটি বেশি পায়, ফর এক্সাম্পল ওয়ার্ক ল্যাব, ওয়ার্কশপ, তারপর কনফারেন্স, সেমিনার, এগুলোতে অ্যাটেন্ড করে করবেন, বুঝেন আর না বুঝেন বাট অ্যাটেন্ড করবেন, কারণ জি জি, না আমি এক্সট্রাটা সিভিতে অ্যাড করার জন্য কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এক্সট্রাটা আপনার 2টা ওয়ার্কশপে মানে আমি জয়েন করেছিলাম, আমাদের ভার্সিটিতে হোস্ট হয়েছিল, তো আমি চেষ্টা করি। এন্ড তাহলে কিছু আপনি আমার ঘোড়ার সালের মধ্যে ঘোড়া, আপনারা খাটাতে পারবো অনেক, মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, হোপফুলি। ওকে, নেক্সট। নাম তো অনেক, সব কি লজ্জা হইতেছে নাকি? ABM তুহিন, আয়েশা মনি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু সাউন্ডে ছিলাম তো এই জন্য। আমি তুহিন, অর্থনীতি বিভাগ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বর্তমানে 2য় বর্ষে আছি। থাকেন কই? আমি নোয়াখালী থাকি এখন আপাতত। আমি নোয়াখালী আছি, বললাম কোন জায়গায় থাকেন। ও আমি হচ্ছে মাইজদি কোর্ট। ইনবক্সে অ্যাড্রেস দিয়েন, কফি খাওয়াবো না। ভাই কতদিন আছেন? আমি নোয়াখালী থাকি রে ভাই। ও আচ্ছা, ঠিক আছে ভাই, অবশ্যই নক দিব। আসসালামু আলাইকুম। নেক্সট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি আয়েশা মুনি, অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, তেজগাঁও মহিলা কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি, ঢাকা। থাকি হচ্ছে নারায়ণগঞ্জ স্যার। ভালো, নেক্সট। জাহিদুল ইসলাম নাহিদ। হ্যাঁ বলেছি, প্রিমিয়ার ইউনিভার্সিটি। একটু ভলিউমটা বাড়ান, শোনা যাচ্ছে। ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আমি হচ্ছে জাহিদুল ইসলাম নাহিদ, চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটিতে পড়ি অর্থনীতি বিভাগে। আমি হচ্ছে বর্তমানে 6 সেমিস্টার। প্রিমিয়ারে 2 জন আছেন? হ্যাঁ, না আমি প্রথমে বলছিলাম, আপনি আবার বলতে ও বলতেছেন। সরি স্যার। জেরিন ফারিয়া, হাদিজা আক্তার, মালিয়া তাবাসসুম, মোহাম্মদ হানিফ খান। এক একটা শেষ করেন তাড়াতাড়ি, যেহেতু আজকে মিটিং, শুধু শুধু আপনাদের টাইম নষ্ট করতে চাইতেছি না, আমারও নষ্ট করতে চাইতেছি না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি জেরিন ফারিহা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, মাস্টার্সে 2য় সেমিস্টারে আছি।
তার মানে পড়াশোনা শেষ, খতম, বাই বাই। কাইন্ড অফ, এই 4 মাস। ইয়ে করছেন কোন মনোগ্রাম বা প্রজেক্ট বা থিসিস? থিসিস ভাইয়া, আমি নন থিসিসে আছি মাস্টার্সে, তবে প্রজেক্টের কাজ করেছিলাম অনার্সে। ফাইনাল ইয়ারে প্রজেক্ট ছিল, সেটা করেছিলাম। আর হচ্ছে আমি নন থিসিসে থাকলেও মানে পরবর্তীতে গোল আর কি চেঞ্জ হয়ে যায়, দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করি। তখন বেশ কিছু সফটওয়্যারের ব্যবহার শিখি। তারপরে কাজও করেছি অলরেডি, 2টা পেপার প্রিন্টেড আছে আর কি। পাবলিকেশনে হয়েছে? এখনো হয় নাই, প্রিন্ট আছে। ভেরি গুড। প্রিন্ট যেহেতু এস, তার মানে গ্রিন সিগন্যাল। হ্যাঁ জি। আর টার্গেট রাখবেন স্কোপাস ইন্ডেক্স। দ্বিতীয়ত, 1 নম্বরটি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যে সেটা হয়েছে যেন কি জানি বলে, চোরা জার্নাল গুলোর নাম বলতে গেলাম, মানে ভুল পথে যায়েন না, ভুল ভুল মানুষের পাড়ায় পড়েন না। দ্বিতীয়ত, কোয়ালিটি হারায়েন না। আর ভালো জার্নালে দেওয়ার ট্রাই করবেন, যার ফলে রিজেক্ট 10 বার খাক, সমস্যা নাই। বাট ভাইয়া যে এগ্রিকালচার বইটা সাবমিট করা হয়েছে, এটাই ভাইয়া স্প্রিঞ্জার মেশারের। স্প্রিঞ্জার নেচারের এই বছরের 4টাতে রিভিউ দেয়, যদিও স্ট্যাটিস্টিক্যাল টার্মের ইকোনমিক্স। ওকে, ভালো, আপনারও কাজে লাগবে, ধন্যবাদ। নেক্সট, খাদিজা আক্তার, মালিয়া তাবাসসুম। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম খাদিজা আসসালাম। আক্তার। আমি স্টুডেন্টস ইউনিভার্সিটিতে ইকোনমিক্স নিয়ে পড়ছি। এটা 9th সেমিস্টার। স্টেজটা আর কে আছে? এদিকে তো সব বড় লোক রে ভাই। আর আছে কেউ স্টেজে? টেস্টে আমি আছি ভাইয়া। পরিচয় দেন। ও আপনি ছাড়া বললাম আর কি, আপনি ছাড়া কে আছে? আমি ছাড়া এখন আরেকজন বললো সে। এ, আচ্ছা বুঝছি। সাকিব, রানা, শাহরিয়ার, শাহদিন, আর কে আছে? তো নাই, মোহাম্মদ হানিফ খান। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান। তো আমার ফোন দিয়ে নেট কানেকশন পাচ্ছিলাম না, তাই ভাইয়ার ফোন দিয়ে ঢুকলাম। আমি আমার হচ্ছে আরেক ছোট ভাই রায়হান আছিল, ও এরকম আছিল, এখন ও সাইপ্রাসে আছে। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ রায়হান। আমি পড়াশোনা করছি ঢাকা কলেজে, অর্থনীতি ডিপার্টমেন্টে, অনার্স সেকেন্ড ইয়ার। আর আমি ঢাকায় থাকি হচ্ছে পান্থপথ, পশ্চিম পান্থপথ। মাশাআল্লাহ, সেবে দেয় কেন, সবচেয়ে কমার্শিয়াল জায়গা। হ্যাঁ বলেন, শাহরিয়ার, স্বাধীন। আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ শাহরিয়ার স্বাধীন, পড়াশোনা করছি ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, অনার্স 3য় বর্ষ। কৃষি বিশ্ববিদ্যালয় জি ভাই। ময়নামতি। আর আছে কেউ আপনার সাথে? মনে হয় না ভাই, কারো তো পাইলাম না। একটা কথা বলি, সবচেয়ে বেশি যদি উপকার পাবেন তবে কৃষি বিশ্ববিদ্যালয় যারা আছেন বাংলাদেশ হোক, সিলেট হোক, যাই হোক, তারা পাবেন। কেন? কারণ এই সাইট গুলা আমরা যে কাজগুলো করবো হয়তো আপনাদের সাথে মিলবে না, বাট যদি মিলে বা আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন, দিন শেষে আপনাদের বিজনেস বা আপনাদের ক্যারিয়ার আগাবে। এক, আর একটা জিনিস বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা ফেস করি বা দেখি সেটা হয়েছে, আপনাদের দেখা যায় যে ফিল্ডে যাওয়া লাগে, অনেক কষ্ট আছে। বাট ওগুলো যদি লার্জ স্কেলে বা স্মল স্কেলে যদি ইনভেস্ট করেন, স্মল স্কেলে রিসার্চ করেন, তাহলে কিন্তু আপনারা ভালো হয়। নর্মালি সিলেট কৃষিতে সরি শের বাংলায় প্রায় থাকতাম, তো দেখতাম যে ম্যাক্সিমাম 2-3 জন সিনিয়র আছিল, তাদের দিয়ে বাকিটা বুঝেন। বাট যদি লজিক্যালি কাজ করে, তারা কিন্তু দিন শেষে টিচার হয়ে যায়। ইভেন আমি, আমার ফ্রেন্ড যে বেডে শুইতাম, সে এখন ওই ভার্সিটির অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে, প্রফেসর হয়ে গেছে। সো কেরিয়ারটার একটু ফোকাস করা ট্রাই করবেন, আর টিচিং এর টিচারের সাথে তো অফকোর্স বন্ডিং ভালো রাখবেন। জি ভাই। নেক্সট, আর কেউ অ্যাড হয়েছে নাকি নতুন? আচ্ছা, কে কে বাকি আছেন একটু শেষ করে ফেলুন। মাইশা আক্তার, মুনিয়া, সাকিব, রানা হয়েছে কিনা জানি না,
তানজিনা রহমান। আচ্ছা, এখন একটু কাজের কথা বলি। কাজের কথা হইলো এই ক্ষেত্রে যারা যারা আছেন সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ ধরে বসে থাকার জন্য। এবং আমি একটু প্যাথেটিক টাইপের পার্সন, সো একটু মাঝে মাঝে হার্শ হবে, মাঝে মাঝে কি হবে, বাট আগেই বলছিলাম এখনো বলি, সেটা হয়েছে যে রিসার্চ শিখতে গেলে আপনার আগে ধৈর্য লাগবে, দ্বিতীয়ত সফটওয়্যার নলেজ লাগবে, তৃতীয়ত ওয়ার্ডের কাজ লাগবে। এমএস ওয়ার্ডের অনেক কাজই জানা লাগবে, অনেক কাজই আছে ঠিক করে আর্টিকেলে পলিশ করা বা রাইটিং করা। বিশেষ করে অনেকেই দুইটা জিনিস চেনেন না, একটা হয়েছে ট্র্যাক চেঞ্জ আর একটা হচ্ছে ট্র্যাক চেঞ্জ ছাড়া। বিশেষ করে আর্টিকেল লেখার সময় এই ওয়ার্ডটা সবসময় লাগে, ট্র্যাক চেঞ্জ মোড। আরেকটা হয়েছে আপনার জুটে রিমান্ডেলে ইউজ করা, যেটা রেফারেন্সিং এ লাগে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস জার্নালের লেআউট অনুযায়ী সাজানো, বারবার ওটাগুলো রিচেক দেওয়া। যখনই পাবলিকেশনে যাবেন বা অলরেডি কিছু ফ্রি টিপস দিয়ে যে যখনই কোনো পাবলিকেশন করতে যাবেন, পাবলিকেশন করার ক্ষেত্রে মিনিমাম একটা জিনিস করবেন, যে কোনো একটা জার্নালের টার্গেট রাখবেন না। একটাতে টার্গেট রাখছেন মানে আপনি আন্ডার দ্য স্মার্ট, আপনি 2-3টা জার্নালে টার্গেট রাখবেন যেগুলোর সাইটেশন স্টাইল ডিফারেন্স হয়। বাট আপনি মনে করেন যে আপনার আর্টিকেল যে লেভেলের আছে ওই লেভেলের জার্নালগুলো টার্গেট রাখবেন। ওইগুলো টার্গেট রেখে ওই 2-3 ধরনের রাইটিং ফরম্যাটে আপনি এটারে ক্রিয়েট করবেন। তারপর একটাতে দিবেন, 2-3টাতে দিবেন না, কারণ 2-3টা যখন একসাথে একসাইড ব্যাকসাইড পর্যায়ে চলে যায় তাহলে কিন্তু সমস্যা। এই জন্য জার্নালে অনেক সময় যেটা বললাম যে 2 বছর 3 বছর লেগে যায়। আর কিছু কিছু জার্নাল কোয়ার্টারলি হয়, কিছু কিছু জার্নাল ইয়ারলি হয়, কিছু কিছু জার্নাল আবার মান্থলিও হয়। সো ওগুলো আমার ফোকাস করতে হবে। এখন তো অনেকগুলো এআই বা জার্নাল গুলো অনেকগুলো স্ট্যান্ডার্ড হয়ে গেছে। ফর এক্সাম্পল, কোন জার্নাল ফার্স্ট যে মেসেজটা দিবে, অর্থাৎ যেটা বলে ফার্স্ট ভিউ দিবে, ওটা সরাসরি তারা এখনই বলে দেয় যে দিন শেষে আমার কি আসতেছে বা আমার একটা আর্টিকেল পাবলিশ করার ক্ষেত্রে আমি কতটুকু সহজে আমি করতে পারি বা আমার কত তাড়াতাড়ি সে আমার রেসপন্স করবে, ওটার আগে দিয়ে দেয়। আর এপিসি সম্পর্কে জানানো রাখতে হবে নর্মালি কস্ট কত, টার্গেট রাখবো যেন জিরো কস্টে শেষ করতে পারি, বাট কিছু কিছু তো খরচ লাগে ওটা পরে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আগে বললাম যে সফটওয়্যার নলেজ লাগবে, মডেল সম্পর্কে জানতে হবে, ওগুলার সাপ্লিমেন্ট আমি দেব। তৃতীয়ত বিভিন্ন বইটা একটু টাচ করতে হবে, বিশেষ করে গুজরাটের বই, কারণ এদিকে টার্গেটই হয়েছে ইকোনমিক্স এর কাজ। ওটা হয়তো যারা ইকোনমিক্স এর আছে তারা পড়ছেন বা শুনছেন, যারা নন ইকোনমিক্স এর আছেন বা ইকোনমিক্স ছাড়া বলতে যেটা বলতে পিওর ইকোনমিক্স ছাড়া যেটা, সেটাও তাদের জন্য একটু টাফ হয়ে যাবে বা তাদের এগুলো একটু নিজের থেকে শেখা লাগবে বা একটু কষ্ট হয়ে যাবে। এই হইলো কথা। দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট আর ল্যাপটপ তো সবারই আছে, তাই না? ল্যাপটপ নাই যা তারা একটু হাত তোলেন বা তোলেন। এদিকে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার অনেক ফ্রেন্ড দেখছি যে ফ্রেন্ডের ল্যাপটপ দিয়ে সে এখন আমেরিকায় আছে। দ্বিতীয়ত এক্সেলের কাজ টুকটাক লাগবে না, লাগবে আপনার স্টাটা, ইভিউস, এই দুইটাই মেইন। ইভিউস আমি আপাতত আমি সফটওয়্যার সাপ্লিমেন্ট করতে বলবো। সবাই সবার কাছে কি ইভিউস আছে? ভাইয়া স্টেটার কমপ্লিমেন্টারি আর একটা কি বলেন, ইবিউস? আচ্ছা আচ্ছা। সবার কাছে কি আপাতত খাতা কলম আছে? খাতা কলম না থাকলেও আমি লিখতেছি মেসেজে। এইটা হয়েছে বলতে পারেন গরিবের গুগল। গরিবের গুগল বলতে এখানে আপনি সব ক্র্যাক সফটওয়্যার পাবেন। এখানে ইবিউজ আর স্ট্রাটা দুইটাই ডাউনলোড করবেন। ইবিউজ 10 আছে আর স্ট্রাটা মেবি 13 কি 12 আছে। এই দুইটা ইনস্টল করবেন। কিভাবে ইনস্টল করবেন তাদের ভিডিও দেওয়া থাকে, আর ওই ভিডিওটা আগে দেখবেন। ভিডিওটা দেখে আপনার উইন্ডোজ ডিপেন্ডার রেখে তখন অফ করতে হবে, অফ করে তখন ইনস্টল করতে হবে। সো এই দুইটাই কাজে লাগাতে হবে আপাতত।
ইউজার স্টারটা ইনস্টল করবেন, আপাতত কাজ এটাই। আর যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয় গ্রুপে না দিয়ে সরাসরি আমাকে ইনবক্স করেন, কারণ আপাতত হয়েছে বেসিক। আমার কাজ সফটওয়্যারের কাজ, সফটওয়্যারটা এখনই হাতে কলম করা উচিত। এই গেল ফার্স্ট স্টেজ। সেকেন্ড হইল যেটা বললাম যে বইয়ের ব্যাপারে যেহেতু আমি এদিকের সম্মত বই দেওয়া যায়। আর একটা জিনিস, গ্রুপে আমি একটা গুগল ফর্ম দেব, ওই গুগল ফর্মটা সবারই সাবমিট করতে হবে, কারণ আপনাদের তথ্যটা জানা দরকার, আপনাদের কি কতটুকু জানেন, কার কতটুকু পারদর্শিতা আছে, ওটা অ্যাটলিস্ট জানা দরকার, সেই অনুযায়ী কাজ করতে পারবো। তবে আমি ভাবছিলাম যে অ্যাটলিস্ট থার্ড ইয়ার ফোর্থ ইয়ার ম্যাক্সিমাম পাবো, বাট এদিকে হয়তো উল্টা পাইতেছি, মাস্টার্স কমপ্লিট খুব মনে তেমনটা নাই। তো সমস্যা নেই, আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এসে রিসার্চে আসতেছেন আমাদের তাদের জন্য আরো ওয়েলকাম, কারণ তাদের অগাধ সময় আছে। তো আমি ভাবি যে আমি ইউনিভার্সিটি স্টাডি করছি যে ফার্স্ট সেকেন্ড ইয়ারে অনেক সময় ছিল, থার্ড ফোর্থ ইয়ারে আসলে তখন ব্যাকআপ আর হয় না, দ্বিতীয়ত অনেকগুলো কষ্ট হয়ে যায়, আবার সার্কামস্ট্যান্সেস অনেক চেঞ্জ হয়ে যায়। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আর ক্লাস তো আগে বলছে যে উইকেন্ডে নেওয়া ট্রাই করব, দ্বিতীয়ত আমার এতগুলো লাগবে না, আর 10টার মধ্যে আশা করি হয়ে যাবে। বাট সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদের নলেজ, ওটার জন্য বই দিতে হবে, চ্যাপ্টার দিব। জাস্ট আমার এত টেকনিক্যাল টার্ম লাগবে না, যে এটার ডেফিনেশনটা লাগবে, অ্যাপ্লিকেশনটা লাগবে, যে এটা জিনিসটা কি, ওটা কখন ইউজ করা লাগে, দ্বিতীয়ত কিভাবে ইউজ করা হয়, ওটার অ্যাবিউজ কতটুকু, ওটার ইকুয়েশন যেমন এআরডিএল নিয়ে বেসিক্যালি কাজ করি, এআরডিএল, ডাইনামিক এআরডিএল, এগুলা নিয়ে। সো ওগুলাই মেন টার্গেট। এছাড়াও কিছু টুলস আছে, জিএমএম আছে, এগুলো সবগুলো মডেলের নাম। জিএমএম আছে, টোরা ইয়ামামোটো আছে, গেঞ্জার কজালিটি টেস্ট আছে, তাছাড়া অনেক কিছু নতুন নতুন আপডেট হইতেছে এআরডিএল, ওগুলাও আছে, ওগুলার সাথে পরিচিত হবে। দিন শেষে মেইন কথা একটাই, রিসার্চ রিসার্চ আর রিসার্চ। আর রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে কথা হয়েছে যত শিখবেন তত গড়বেন, যত গড়বেন তত নিজের সান্নিধ্য করতে পারবেন। এবিএম তুহিন কিছু কি বলতে চান? আচ্ছা, কার কোনো প্রশ্ন আছে আর? আচ্ছা ভাই, ল্যাটেক্স ইউজটা জানাটা মানে কেমন ইয়া, যেহেতু অনেক ম্যাথমেটিক্যাল ইউজ করা লাগে, হিসেবে ল্যাটেক্স ইউজ জানাটা কি জরুরি বা? ল্যাটেক্স জানা জরুরি না, তবে ল্যাটেক্স জানলে যারা একাডেমিশিয়ান আছে, টিচার, তাদের জন্য আরো বেস্ট হয়। কারণ আপনার ওয়ার্ডে করতে গেলে যেটা প্রবলেম হয় যে ওয়ার্ডে IEEE আসে কিনা আসে না, আসে যেটা সেটা মানে বাংলাটাই ভাষা বলতে পারফেক্ট ফরম্যাট মিলে না। ফর এক্সাম্পল কিছু কিছু ভার্সিটি আছে আপনার ল্যাটেক্স ছাড়া হয় না, তখন আমি ওগুলা থিসিস নিইও না। নর্মালি আমি পার্ট টাইম এগুলোও করি, থিসিস বা ইয়ার হেল্প। আচ্ছা আচ্ছা। সো দেখা যায় যে ল্যাটেক্সটা জানা আরো ভালো, বাট সমস্যা একটা, লোড নেয় বেশি, এই জন্য ল্যাটেক্স নিয়ে মাথা ঘামাই না, কারণ আমার ল্যাপটপ একটাই বা দুইটা। কিন্তু এগুলোর জন্য আবার পিসির জন্য ল্যাটেক্স বলেন, আর বলেন পাইথন বলেন, যা মন চায় করতে পারে। আচ্ছা, না আমার সাথে কয়েকজন সিএসসি ইয়া থাকে, তো ওনারাও থিসিস মানে ল্যাটেক্সেই সাবমিট করছে, তো আমাকে বললো যে ল্যাটেক্সটা করতে পারলে মনে হয় ভালো। ইঞ্জিনিয়ারিং সাইডে ল্যাটেক্স ছাড়া চলে না। ল্যাটেক্স ছাড়া তো আসলে চলে না, কারণ এই এআই বা এমএল এর যে ইয়াগুলো আছে, ম্যাথমেটিক্যাল মডেলিং যেগুলো আছে, এগুলো সে আসলে ল্যাটেক্স ছাড়া অনেকটাই ইয়া। আর একটা প্রবলেম হয় যে তাদের ইয়া দেখলে নিজেরই মাথা ঘুরে যায়, কারণ তাদের আর্টিকেল থিসিস এর ফরম্যাট একেবারে বলতে পারেন যে ব্রিটিশ এম্বাসির বইয়ের মতো আর কি। অনেক হাইপার টেক্সট আছে, ইনডেন্ট আছে, তারপর লেফট রাইট কার্সর আছে, মানে এর মধ্যে অনেক কিছু পাবেন। আমাদের নরমালি লেটেক্স না জানলেও সফটওয়্যার শিক্ষাটা দোষের কিছু না। আপনি এই বয়স এ জমানো হয়েছে সফটওয়্যার, আপনি যত ভবিষ্যতে সফটওয়্যার গুলো শিখতে পারবেন আপনি তত আগে আছেন। বিশেষ করে যদি এই লাইনে থাকতে চান, এই লাইন বলতে ফর এক্সাম্পল রিসার্চের অনেকগুলো লাইন আছে, যদি বলি যে প্রোগ্রামিং লাইনে আগাইতে চান তাহলে এসকিউএল আর পাইথন শিখেন, অ্যাটলিস্ট 10-20 বছর, কমসে কম 10-20 বছর খাইতে পারবেন। এবং খাইতে পারবেন না বিরিয়ানি সহ খাইতে পারবেন, ভাত না শুধু। বুঝি নেই?
আর প্রোগ্রামে শিখলে পাইথন তো শিখতেছে না, আর শিখলে মোটামুটি চলবে। আর হয়েছে আমাদের জন্য বলে যারা ডেটা সায়েন্সে বা স্ট্যাটিস্টিক্যাল লার্নিং আছে বা স্ট্যাটিস্টিক্স রিলেটেড, যেমন আমাদের আর ছিল এখনো আছে, তো এটা হয়েছে আর সুবিধা আছে। আর পাইথন কাছাকাছি, বাট মনে করেন পাইথন বট গাছ আগে তার ছায়া, কারণ আর অনেক কিছুই করা যায় না। পাইথনে গেম ডেভেলপমেন্ট বলেন, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলেন, অ্যাপ্লিকেশন ক্রিয়েট বলেন, ইভেন আমরা যে গেম টেম খেলি সেগুলা বলেন, ইভেন যা মন চায় সব পাইথনে আছে। ফর এক্সাম্পল মোটামুটি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের জন্য আর দিয়ে আপাতত চলবে না। ইকোনমিক্সের জন্য আর এতটা লাগে না, সমস্যা দুইটা। SPSS গাউসটা লাগে, বাট গাউসের প্রবলেম একই আর মতো প্রোগ্রামিং। ইকোনমিক্সের যদি বলেন বর্তমানে স্ট্রাটা আর ইবিউসটা হলেই অনেক। ইবিউসটা টাইম সিরিজের জন্য লাগে, স্ট্রাটার পাইথনের জন্য লাগে। আর অলরেডি আর আমাদের ইবিউস এবং হচ্ছে স্পেসেস দুইটা ভার্সিটি থেকে প্রোভাইড করতেছে। শুনেন, এসপিএসএস হইছে বলতে পারেন গরিবের কপিলা। কেন কপিলা? কারণ সেটা মানদাতা আমার থেকে চলে আসছে, তাই আমরা চলতেছি। কিন্তু এসপিএসএস বাইরের দেশে এখনো অচল না, বলতে পারেন যে ঘুমায়, তার বন্ধ। যে এসপিএসএস একেবারে অফের পথে। বাট আমি এখন এসপিএসএস ইউজ করি এক ক্লায়েন্টের জন্য, 2 ক্লায়েন্টের জন্য 3। সবচেয়ে সুবিধা এসপিএসএস একটা টেবুলেশন গুলা, এসপিএসএস টেবুলেশন সবচেয়ে ইজি হয়। আপনি কোন প্রোগ্রামিংটা শিখলে দেশে এবং বিদেশে দুইটাই কাজ হবে এরকম? শুরুতেই বলছি পাইথন এন্ড অফকোর্স পাইথন। আর যদি সব সেক্টর অনেকগুলো আছে, ডাটারও অনেকগুলো সেক্টর আছে, ফ্রন্ট এন্ড আছে, ব্যাক এন্ড আছে। আপনি যদি ডাটা ইঞ্জিনিয়ার হইতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, তাহলে এসকিউএল আর পাইথন। আর যদি স্টেট লাইনে রিসার্চ স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে যান, তাহলে আর অথবা পাইথন। মানে পাইথন সব জায়গাতে আছে। আচ্ছা, আপাতত এই 2-3 সফটওয়্যার চলতেছে, কে জানে সামনে 5 বছর পর তো এগুলো ডাউন হয়ে যাবে। বাট পাইথন ডাউন হওয়ার মতো না, যা বুঝতেছি। আর মোটামুটি ডাউনের পথে। আর আসলে ঠিক আছে, আমাদের স্টেটের কিছু কাজ আর এমনি জনপ্রিয়, আর ইউএস আর কানাডার মধ্যে আর সেসটা আছে। সেস যদি এখন সেকেলে হয়ে গেছে, সেস এখন শুধু ইউকে আর ইউএসএ কিছু ভার্সিটি এখনো সেসেই পড়ে আছে। বাট এছাড়া সেস এর কাজ আমি দেখি না, কারণ সেস এর থেকেও 3 গুণ কাজ আর অলরেডি আগে গেছে। জিনিসটা হয়েছে কি, জগতের সাথে চলতে হয়। ইয়ার কাহিনী শুনছেন, নোকিয়ার কাহিনী তো সবাই জানে, যে নোকিয়া কেন হঠাৎ করে ডাউন হয়ে গেছে। হ্যাঁ স্যার, সেম কাহিনী, আজকে ওইটা নিয়ে উদাহরণ দিচ্ছিলাম আমাদের। সেম কাহিনী এই প্রোগ্রামে, যে নোকিয়া অ্যান্ড্রয়েডের উপর কখনো ইনভেস্টমেন্ট করে না, ব্যবসা পাবলিক ওইটাই থাকবে। কিন্তু স্যামসাং ওগুলা করছে, যে অ্যান্ড্রয়েড আনছে, মার্কেট চলে গেছে, নোকিয়া দেখা যায় তাদের মনোপলির মধ্যে বা তাদের ওই ধরনের সাইকোলজির মধ্যে পড়েছে, যার কারণে নোকিয়া ডাউন। সেম এদিকে আর হচ্ছে প্যাকেজ নির্ভর সফটওয়্যার জিনিসটা হয়েছে কি, যেমন এসপিএস বিল্ট ইন সফটওয়্যার জিনিসটা হয়েছে আপনার ওই প্যাকেজের মধ্যে সব আছে, যেটা বলে ক্লিক করলে রেজাল্ট বের হয়ে যায়। আমরা একসময় বললাম ক্লিকে রেজাল্ট, সো ক্লিক করলে যেটা বের হয় সেটা হচ্ছে বিল্ট ইন সফটওয়্যার, শুধু এসপিএস। স্টার্ট হচ্ছে দুটোটাই, বিল্ট ইনও প্লাস কমান্ডও দেওয়া লাগে, বাট ম্যাক্সিমাম হয়েছে কমান্ড নির্ভর। আর পাইথন এসকিউএল সব হয়েছে কমান্ড নির্ভর, যেটা বলে প্রোগ্রামিং সফটওয়্যার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই হয়েছে সফটওয়্যার বেসিক্যালি পার্থক্যগুলা। আর দ্বিতীয়ত যেটা বলতে লাগছিলেন, সেটা হয়েছে আর দেখা যায় যে এখন আপডেট হয় না, কারণ দেখতেছে পাইথন অলরেডি সেই রাস্তাগুলো কমপ্লিট করে আসছে। আর রিসেন্টলি আসছে সম্ভবত 2000 এর পরে, 2001 কি 2004 এগুলোর ইয়েটা পড়ছিলাম, এখন মনে নাই। বাট পাইথনের মতোই আছে, পাইথন বট গাছের ছায়ার মতো সব দিকে যাইতেছে, যার কারণে আগাইতেছে। এসকিউএল হয়েছে ডাটাবেস। এসকিউএল এর কাজ হচ্ছে আমাদের ডাটাগুলো স্টোরেজ করবো এবং ওগুলোর কিভাবে যেটা বলা যায় বিল্ডিং এর দালান বাবু, সেটা হচ্ছে এসকিউএল এর কাজ, বা মাই এসকিউএল বলি, বা আরো আছে। বাট এবার যদি বলি ইকোনমিক্স এর জন্য, তবে যেটা আগে বললাম গাউসের সমস্যা হয়েছে, যে গাউস একটু ঘাটতারা, মানে কথার বাইরে একটা সফটওয়্যার, যেটা বললাম একটু কিছুটা প্রোগ্রামিং। বাট স্টার্টা আর এই ভিউস এই ক্ষেত্রে আগে আসছে, কারণ স্টার্টাও কিছু রিসেন্টলি নতুন প্যাকেজ কিছু আনছে, যেগুলোতে আপনি এই যে একটু একজন স্যারের নাম বললাম না, আশরাফুল স্যার, ওনার কাছে সে প্যাকেজের নাম শুনছি, ওনার ক্ষেত্রে এই আপডেটেড সফটওয়্যার গুলার নাম পাইতাম বা প্যাকেজের নাম পাইতাম। সো এই যে আপডেটেড প্যাকেজ গুলা, আপডেটেড মডেল গুলা স্টার্টা এগুলোর ক্ষেত্রে করে। জিনিসটা হয়েছে যে সাপোজ রহিমউদ্দিন একটা রিগ্রেশন মডেল বানাইছে,
ওই মডেলটা এখন দেখতেছে যে বিভিন্ন গবেষকরা দেখলো যে এটা মোটামুটি চলে বা এই ইকোনমিক্স এরিয়াতে মার্কেট খাবে। তখন তারা কি করে, ওই সফটওয়্যারটাকে বিভিন্ন, কারণ সে যখন কাজটা করে সে একটা সফটওয়্যার রান দিতে করে, সো তার সাথে যার বা সে যেটাতে সিদ্ধ আছে বা তার সাথে যার বন্ধুত্ব আছে বা তার সে যার সফটওয়্যারের সাথে লিয়ে যদি সে তার সাথেই করে। সাপোজ আমার সাথে স্টার্টার বন্ধুত্ব ভালো আছে, তো আমি কি করলাম, এটা স্টার্টার দিয়ে রান দিয়ে দিলাম। এখন দেখলো যে এটা মার্কেট খাইতেছে, তখন অন্য সফটওয়্যার কি করবো, যে এটাও তখন এর মধ্যে রান দিব, তার সাথে তার নামটাও দিব বা তার ইয়েটাও নিব, যেটা বলে প্যাটেন্ট নেওয়া, সে তখন প্যাটেন্টটা নেয়। এইভাবেই ডে বাই ডে বা সফটওয়্যার গুলো এভাবে ইয়ে হয় বা আপডেট হয় বা যেটা বলে কাজগুলো চেঞ্জ হয়। যেটা আর এর ক্ষেত্রে হয় না, যে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে টাইম সিরিজে অনেক কিছু আর এখনো আসে না, স্টার্টে কিছু কিছু আছে, বাট গাউস আর পাইথনে ওগুলা আছে। গাউস পাইথনে এতগুলা মানে আপডেটেড এতগুলা নিয়ে কাজ করে না, ওগুলা করলে করবে না করলে নাই। কারণ পাইথন আর এর সমস্যা হচ্ছে যেটা, আপনি ওই মডেলটা ক্লিক করলে পাইবেন না, আপনি মডেলটা আপনাকে ভেঙে চুরে প্রোগ্রাম রান দিয়ে করার পরে আর পাইথনে পাবেন। কিন্তু অন্যদিকে স্টার্টা অথবা গাউস বলেন ওদিকে অলরেডি আছে। সো একটা বললাম যে একটা হার্ডওয়্যার ভেঙে কষ্ট করা, একটা দেখা যায় কষ্ট করা লাগে না, এই হয়েছে পার্থক্য সফটওয়্যার। আর যত আপডেটেড সফটওয়্যার নিবেন তত ভালো, বাট আপডেটেড সফটওয়্যার গুলো ক্র্যাক সহজে পাওয়া যায় না। এগুলো ম্যাক্সিমাম ক্র্যাক পাওয়ার সোর্স হয় পাকিস্তানি, ইন্ডিয়ান আর কিছু আফ্রিকান। একটা আফ্রিকানের নাম মনে নাই, বাট উনি ইয়ার মধ্যে অনেকগুলার বিল্ট ইন দিয়ে রাখে ইউজার, যেগুলা কোনো সফটওয়্যারে নেই, কারণ সে প্রোগ্রামে বস। সেগুলা ফ্রিলি দিতেছে বা এখন একটু পেইড দিতেছে, প্রথম প্রথম ফ্রিলি দিত, এখন একটু পেইড দেয়। সেগুলো পেলে দিয়ে সে তার মেধার কাজও করতেছে প্লাস বিজনেস হইতেছে, অর্থ কামাইতেছে। আচ্ছা, অনেকগুলা কথাই বললাম। আপাতত আপনাদের কি কি লাগবে? নাম, ফর্মটা তো দেখা যাইতেছে রাইট, নেম, জেন্ডার, জেন্ডার যদিও লাগবে না, দিয়েছে অনেক সময় নাম দিকে বোঝা যায় না, এর জন্য দিচ্ছে নাম, জেন্ডার, ডিসিপ্লিন, ইউনিভার্সিটি নেম, সফটওয়্যার স্কিল, আর কি ইম্পর্টেন্ট জিনিস লাগবে ভুলে গেছি। এই বেসিক ইনফরমেশন গুলাই লাগবে। এক, দ্বিতীয়ত দেখেন এনার্জি ইকোনোমেট্রিক্স, আমার টার্গেট প্রথমে ছিল এনার্জি ইকোনোমেট্রিক্স না, অ্যাটলিস্ট ছিল যে ম্যাক্রো ইকোনমিক্স, বাট আমি না, আমার একজন প্রফেসর ছিল না, আছে একজনই ইউরিয়াল ফেডারেল ইউনিভার্সিটির এখন বোধহয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কি না, সরি প্রফেসর আছে, বাঙালি, কাজী সোহাগ নাম, হয়তো অনেকে জানেন, রাশিয়াতে। সো উনি বলছে যে, উনি না বর্তমানে যা দেখতেছে বামেডানে এনার্জি রিলেটেড কাজই মার্কেট খায় বা এটা চলবে স্বাভাবিক, কারণ ডে বাই ডে আমরা এনার্জি ক্রাইসিস এর উপর পড়তেছি। আর দ্বিতীয়ত যতই এই সময় যাবে এনার্জি ক্রাইসিস, অল্টারনেটিভ সোর্স, রিনিউয়েবল এনার্জি, উইন্ড এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, মানে আমাদের কাজই এখন অল্টারনেটিভ রিসোর্স বা অল্টারনেটিভ এনার্জি সোর্সের দিকে পৌঁছে যায়। কারণ আমরা এখনো মানদাতার বা সেকেলে আমলের মধ্যে পড়ে আছি, ফসিল ফুয়েল ইকোনমির দিকে আমরা এখনো 70-80% ডিপেন্ডেন্ট। আমরা না বলতে গেলে এলডিসি কারেন্টই ম্যাক্সিমামই। অন্যদিকে ইউরোপ কিছু কিছু আছে, দেখা যায় উইন্ড পাওয়ার বলি বা সোলার এনার্জি বলে, তারা ওই দিকের দিকে বা যেটা বলে কি জিরো কার্বনের দিকে যাওয়ার ট্রাই করতেছে বা অনেকগুলো প্রায় গেছে। সো মোদ্দা কথা একটা, যে এনার্জির উপর বর্তমানে হট কেক আর কিছু নেই। 3-4টা টপিক বলেই রাখতেছি যেগুলো বর্তমানে মার্কেট, বর্তমানে এই 10 বছর যাবেই। 1 নাম্বার এসডিজি, 2 নাম্বার সাস্টেইনেবিলিটি, 3 নাম্বার এনার্জি, 4 নাম্বার হয়েছে কার্বন বা যেটা বলি যে ইকোলজিক্যাল ইস্যুগুলা। এগুলাই বর্তমানে আছে, সামনে 10 বছরে চলবে, কারণ এখন আমাদের কাজ এক্সিস্টেন্সের উপর ডিপেন্ড করে। আমাদের এখন অস্তিত্বের সংকটের অবস্থায় 21 শতাব্দী বলি বা 22 শতাব্দী বলি, আমাদের এখন অস্তিত্ব সংকটের মধ্যে আছে। এই তো বলতে অনেক কিছু বলে ফেলছি, আমার এর জন্য একটা প্রবলেম যে আমি একটা স্টোরি বলতে গেলে 10টা স্টোরি বলে ফেলি, হয়তো এই জন্য আমি ভালো রিসার্চার হতে পারিনি। যাই, আর কারো কিছু বলার আছে?
2-3 জন হয়তো এমন মনে পরিচিত দেয় নাই, সেটা সমস্যা না যদি না দিতে চায়। কার কার কেরিয়ার প্ল্যান কি দেখি, যদি ম্যাচ হয় তাহলে কাজ করতে সুবিধা হবে। আফটার 5 ইয়ার্স কে কোথায় দেখতে চান, করতে চান, এক এক করে বলেন, কারণ এটার সাথে ক্যারিয়ার প্ল্যানের সাথে জড়িত আছে, বিশেষ করে যারা হোয়াট অ্যাবাউট এক্সপেরিয়েন্সেস বলছি অলরেডি, না শুনে থাকলে প্রশ্ন করতে পারেন, ভাব তুলতে পারেন। আফটার 5 ইয়ার্স কে কোথায় থাকতে চান বা দেখতে চান নিজেকে, বলেন দেখি। আমি বলবো। বলেন। আমি হচ্ছে আমি অনার্স সেকেন্ড ইয়ারে আছি, আগে বলেছিলাম তো। আমি হচ্ছে মানে বাংলাদেশে অনার্স শেষ করে অর্থনীতির উপর পরবর্তীতে বাহিরে মাস্টার্স করতে যেতে চাই। তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখন পর্যন্ত যতটুকু জানি যে একটু রিসার্চ খুব বেশি হেল্পফুল হয়। সো এই জন্যই হচ্ছে মূলত রিসার্চের সাথে আসা। আর আমার হচ্ছে পরিচিত কেউ নেই, বা হচ্ছে আমি ফিল্ডে একদমই নতুন, আমি জানিও না এগুলো কিভাবে কাজ করে। তো আমাকে গাইডলাইন দেওয়ার মতো আমার পরিচিত বড় ভাই বা হচ্ছে এরকম রিসার্চের সাথে যুক্ত আছে। আমার কলেজের কোনো টিচারও এগুলোর সাথে যুক্ত নেই, টিচারের সাথে কথা বলে আমি কোনো হেল্প পাইনি। সো এটা হচ্ছে আমার হচ্ছে নেক্সট গোল যে আমি মাস্টার্স করতে দেশের বাইরে যাব। এই জন্য হচ্ছে আমার একটা পাবলিকেশন বা হচ্ছে রিসার্চ ফিল্ডে কাজের অভিজ্ঞতা লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে আজকে স্যার আপনার কাছ থেকে একটা পরামর্শ জানতে চাই, সেটা হচ্ছে আমি একদম ফ্রেশ, তো আমার আসলে এখানে আসাটা কতটুকু যুক্তিযুক্ত হবে, বা আসলে কি আমি এখানে আসবো কিনা, আমি আমার অভিভাবক হিসেবে আসলে স্যার আপনার কাছ থেকে একটা অ্যাডভাইস চাচ্ছি। আবার এবং আমি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসও আছি, যেহেতু আমি নিজের খরচটা নিজেকেই বেয়ার করতে হয়। সো সবকিছু মিলে আমাকে একটা অ্যাডভাইস দিবেন বলে আশা করছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বিষয়টা আমি দেখবো, সমস্যা নাই, কারণ আমি এখনো অনেককে ফ্রিতে থিসিস কইরা দেই। অবস্থা দেখে ব্যবস্থা নেই, কারণ দিন শেষে পাপ তো অনেকই করি, কিছু তো সব কামাতে হবে। আর দ্বিতীয়ত ভার্সিটি লাইফটা আমিও লিড করছি, সিচুয়েশন আমিও দেখছি। আমি কি বলবো, আমি যদি বলি আপনাকে সাজেশন হিসেবে দিতে পারি, তবে সেটা হচ্ছে টাফ হয়ে যাবে, কারণ আপনার কি জাতীয় বিশ্ববিদ্যালয়? আমারটা হচ্ছে 7th কলেজ, বর্তমানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আন্ডারে Sorry, আছি, ঢাকা। হ্যাঁ, আপনাদের কি ইংলিশে নাকি বাংলা? ইংলিশে না? আমারটা বাংলা। যারা বাংলায় আসে তাদের ক্ষেত্রে আমি দুইটা জিনিস বলি। একটা জিনিস হয়েছে ইংলিশটা শেখা লাগবে, দুইটাই জিনিস হয়েছে ইংলিশটা শেখা কম, জানতে হবে বেশি। ফর এক্সাম্পল ফিনান্সিয়াল এক্সপ্রেস অথবা টেলিস্টার, প্লাস কিছু মোবাইলেও আছে বাইরে। যেমন আমি এক সময় পড়তাম, প্রায় সময় দেখতাম, সেটা হয়েছে কি জানি, গার্ডিয়ান প্লাস আরেকটা সিক ওয়ার্ল্ডের নিউ ইয়র্ক টাইমস, মানে ওদের ইস্যুগুলো পড়তাম। মেইন কথা হয়েছে আমার ফোকাস যদি ওদিকে থাকে, আমি ওই রিলেটেড এনভায়রনমেন্টের সাথে আগে অ্যাডাপ্টেশন করে নিই বা করে নিতে হয়। একটা জিনিস মনে রাখবেন, অ্যাক্সিডেন্ট লাইফে অনেক কিছু হইতে পারে, বাট নিজের কেরিয়ারের জন্য স্যাক্রিফাইস যদি না করেন, নিজের কেরিয়ার যদি প্ল্যান অনুযায়ী আপনি আপনার ডেডিকেশনটা না দেন, তাহলে যতই প্ল্যান করেন কোনো লাভ নেই। সো আপনার আগে আজকের বর্তমান অবস্থার চিন্তা করে তাকে ইনভেস্ট করে ট্রাই করেন। 2 নাম্বার ভোকাবুলারি ইম্পর্টেন্ট, রিসার্চ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভোকাবুলারি। কারণ আমি দিন শেষে বাংলা গালিগালাজ করি, কারণ তাদের রাইটিং দেখলে বোঝা যায় যে নর্মাল চ্যাট জিপিটি এর চেয়ে ভালো রাইটিং লিখতে পারে, কারণ দিন শেষে কথা একটা ভোকাবুলারি অবস্থা খারাপ। তৃতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, অনেক পড়তে হয়। বিষয় করবেন কিনা জানি না, আমার অ্যাটলিস্ট এ পর্যন্ত যদি আমি কাউন্ট করি যে কয়টা রিসার্চ আর্টিকেল পড়ছি, আমি হয়তো কমলে মিনিমাম 70,000 কি 80,000। আমি রিসার্চ আর্টিকেল পড়ি কম, দেখি বেশি, বাট যেগুলা পড়ি এগুলা মাঝে মাঝে মনে থেকে প্রিন্টও করে ফেলে, প্রিন্ট করে 2-3 মাস পরে আবার ফালা দেয়। কারণ কিছু কিছু আর্টিকেল পড়ে নিজের কাছে খারাপ লাগে যে কবে এই ধরনের রাইটিং স্ট্যান্ডার্ড আসবে, কবে এই ধরনের বলতে পারা যে একটা টপ নোটস রাইটিং ফরম্যাট, রাইটিং ভোকাবুলারি, কনসিস্টেন্সি, কোহেরেন্স রাইটিং কবে হবে, এগুলো নিয়ে নিজের কাছে একটা ডাউট ফিল হয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বললাম যে লেগে থাকবেন, হেরে যাবেন না। মুসলমান যেহেতু বলবেন নামাজ পড়বেন,
বা আমার জন্য দোয়া করবেন। আর আল্লাহ ভরসা, চারপাশে যত নলেজ আছে, নলেজ যেগুলো কাজের সেগুলো গ্যাদার করবেন। যদি আমার স্ক্রল বা ফেসবুক নিয়ে আমার ব্যাড হ্যাবিট, চাইলে দূর করতে, যে রিলটা বন্ধ করতে বা ফেসবুকটা কম করতে, আর টাইম দ্বারা যত সময় ইনভেস্ট করা ট্রাই করবেন। নেক্সট, যারা অনার্সে আছেন বা মাস্টার্সে আছেন তাদের কেরিয়ার গোল বলেন। আপনাদের থেকে বাকিরাও শিখবো স্বাভাবিক। ভাই শোনা যাচ্ছে? জি ভাই। আমার যেহেতু ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের, ওই রিলেটেড রিসার্চ নিয়ে আগ্রহ এবং পাশাপাশি ইউনিভার্সিটি শিক্ষক হওয়ার ইচ্ছা আছে। তার জন্য আমি আমার যতদূর জানা আছে, রিসার্চ নিয়ে কাজ করতে হবে। যে ফিল্ডের শিক্ষক করতেছে ওই ফিল্ডে পাবলিকেশন বা গবেষণা সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ভালোই নলেজ গ্যাদার করতে হবে। ওই ফিল্ডে যাওয়ার জন্য যা যা করা দরকার সবগুলো করার জন্য ইচ্ছা এবং ডেডিকেটেড। আমি ডেডিকেটেড। সবার আগে যেটা দরকার সেটা সবাই জানে, বলতে চাই না। 1 ওয়াইলিং, 2 ওয়াইলিং, 3 জয় বাংলা, এটা বাংলাদেশে সবচেয়ে কমন। বাট আমি যদি বলি জয় বাংলা ছাড়া সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সফটওয়্যার নলেজ বাড়াতে হবে। অ্যাটলিস্ট সিলি মিস্টেক করা যাবে না। সিলি মিস্টেক করা বলতে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টার্মগুলো ভোলা যাবে না, ওগুলো বলে সিলি মিস্টেক টার্ম। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হয়েছে যদি এই লাইনে আসতেন বা টিচিং লাইনে ক্যারিয়ার থাকে, ইচ্ছা থাকে, তাহলে সিজিপিএ ম্যাটার্স, সবচেয়ে ইম্পর্টেন্ট। আর্টিকেলও ম্যাটার্স। আর স্কিল ডেভেলপমেন্ট করবেন। যদি আর্টিকেল যে স্কিল ডেভেলপমেন্ট তা না, অনেকে পডকাস্ট করে, রিল করে। আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আমার যে বর্তমান অনার্স রানিং, তো থার্ড ইয়ার লাস্টে আর 1 বছর আছে আর কি। তো আমার মাস্টার্সটা বাইরে থেকে করার ইচ্ছা আর কি, যদি আল্লাহ কবলে রাখে। মাস্টার্স আমি বাংলাদেশে কাউকে মাস্টার্স করতে বলি না সহজে। যদি বাইরে যাওয়ার ইচ্ছা থাকে তবে থার্ড ইয়ারে হইলে বাইরে যাওয়ার জন্য ট্রাই করেন। এক, দ্বিতীয়ত কেরিয়ার সম্পর্কে ফোকাস হন। 2 নাম্বার, আইএলটিএস জিআরএস করে একটা ভালো স্কোর তুলেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যদি বলি তাহলে একটু যেটা বললাম যে নলেজেবল পার্সন হন, তার চারপাশে কি কি ইস্যুগুলো হইতেছে সেগুলো জানেন। আর কি কথা বলতেছি যে ভোকাবুলারি বাড়ান, পড়েন অনেক, আর্টিকেল বলেন, তারপর বিভিন্ন নিউজ পেপার বলেন, অথবা যাই বলেন না কেন, বিশেষ করে পডকাস্ট। অনেক সময় ভালো ভালো পড়তে, যেমন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আছে, ফেসবুকে পেজ আছে, আমি ওটা প্রায় সময় দেখি। তারা যেসব ওয়ার্ড বা ইস্যুগুলা দেয় ওগুলা নিয়ে দিন শেষে আমরা কাজ করি বা রিসার্চ করি। তো এগুলোর সাথে পরিচিত থাকবেন এবং অ্যাডজাস্টেড থাকবেন, তাহলে যে কেরিয়ার আগে এবং আর্টিকেল করতে সুবিধা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে, আমার যদি পাবলিকেশন থেকে ওইটা দিয়ে স্কলারশিপ পাওয়ার বাইরে মাস্টার্সের জন্য অবস্থান, এটা কিরকম বেড়ে যায় বা কিরকম থাকে? একটা জিনিস মনে রাখবেন, আমি আপনাকে কেন কল করবো, কয়েকটা পয়েন্ট বলেন, যে কেউ বলতে পারেন প্রশ্নের উত্তর। ধরেন আমি কোন একটা নাম করা ভার্সিটির প্রফেসর, আপনাকে আমি আমার আন্ডারে রাখবো। আর এই হিসেবে হোক, কি এই হিসেবে হোক, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হোক আর টিচিং অ্যাসিস্ট্যান্ট হোক, কেন রাখবো? কোন কোন গুণ থাকলে আমি আপনাকে রাখবো? যে কেউ উত্তর দিতে পারেন, সবারই কাজে লাগবে। স্যার, আমার কাছে যেটা মনে হয় যে আপনি যে ফিল্ডে কাজ করেন, তো সেই ফিল্ড নিয়ে যদি আমার পর্যাপ্ত জ্ঞান থাকে, সাপোজ যে আমি অর্থনীতি নিয়ে, আপনি প্রফেসর হচ্ছে অর্থনীতি, আমি স্টুডেন্ট হিসেবে বা হচ্ছে আমি আপনার সাথে কাজ করার ক্ষেত্রে আমার যদি অর্থনীতির সাথে রিলেটেড যেই নলেজ গুলো আছে সেগুলো ভালো করে থাকে এবং সে প্রুফটা আপনাকে দেখাতে পারি, তখনই হচ্ছে আপনি আমাকে নেবেন। জ্ঞান যে আছে, আপনি যে এই বিষয়ে পণ্ডিত বা এই বিষয়ে আপনি স্কলার অথবা এই বিষয়ে আপনার দক্ষতা আছে, তা কিভাবে একটা প্রফেসর বুঝবো? তা বোঝার ক্ষেত্রে আমার একাডেমিক যে আগে স্কোরিংটা দেখে,
তারপর আর্টিকেলটা দেখে, তারপর একটু আগে বলছিলাম যে বিভিন্ন কনফারেন্স সেমিনার এগুলো সিবিতে হোক বা এলওআর এ হোক অ্যাটাচ করার ট্রাই করবেন। এই জন্য বললাম যে চারপাশে কি কি ঘটছে ভার্সিটিতে, মাঝে মাঝে ওর কয়েকটা আমরা যেরকম চা দোকানে যেরকম একটা আড্ডা দেয়, চা দোকানে আড্ডা দেওয়ার পরে সবগুলোর নিউজ পাওয়া যায়। সিমিলারলি ভার্সিটিতে একটা রাউন্ড দিবেন যে কোন ফ্যাকাল্টিতে কি হইতেছে, কোনটায় কোন ওয়ার্কশপ চলতেছে, এগুলো সম্পর্কে একটা নলেজ রাখবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, একটা প্রফেসর তখনই একটা মতো অফকোর্স উপরওয়ালা ভাগ্য কাজ করে। দ্বিতীয়ত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হচ্ছে আপনার সাথে ম্যাচ খায় কিনা, আপনার ওয়ার্ডিং গুলো এলওআর এর ওয়ার্ডিং গুলো কেমন যাইতেছে, আর্টিকেলের মানটা কেমন ছিল, সিবিতে আপনার কি কি জিনিস, আপনি যে নর্মাল একটা স্টুডেন্ট দেখেছে, আপনি একটা ট্যালেন্টেড মাল্টি ট্যালেন্টেড হোক বা ট্যালেন্টেড হোক, অ্যাটলিস্ট মাল্টি টাস্কিং হোক। আজকে যেমন এটা চায়, আপনাকে এক কাজ দিব না 3-4 কাজ দিব, আপনি 3-4 কাজ প্রেশারের মধ্যে করতে পারেন কিনা ঠান্ডা মাথায়, সেটা ইম্পর্টেন্ট। আজকে যেমন মাল্টিটাস্কিং হওয়া ছাড়া কোনো গতি নেই। দ্বিতীয়ত আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, স্কিল তো ম্যাচ হইতেই হইব। আর যত ঠান্ডা থাকবেন, শান্ত থাকবেন, যত সংযমী হবেন, ধৈর্যশীল হবেন, তত সে আপনার যে কোনো প্রফেসরই আপনাকে হায়ার করতে চাইবো। এবং ওইগুলা আপনার সিবিতে হোক বা এলওআর এ হোক, সেটা আপনার ওয়ার্ডিং এ সে বুঝবে যে আপনি কি ধরনের পার্সন, কি কি টাইম ইউজ করছেন। হ্যাঁ, যেটা ঠিক, অনেক সময় মানুষটা হয়েছে চঞ্চল, কিন্তু সিবির মধ্যে তার চঞ্চলতা কোনো প্রমাণ নেই, কারণ নর্মালি এগুলো থার্ড পার্সন দিয়ে করে। বাট এগুলা করার চেষ্টা করেন না, যদিও এআই দিয়ে অনেকেই করে, বাট এই দিয়ে করা উচিত না। আপনি আপনার পার্সোনাল রিফ্লেকশনটা ওখানে ফুটে তুলবেন। নেক্সট। আচ্ছা, আপাতত সফটওয়্যার ইনস্টল করাটাই হচ্ছে নেক্সট কাজ। আমি হয়তো এবার টাইম সম্পর্কে বলেন, কার কার উইকেন্ড ছাড়া কোন কোন টাইম ফ্রি আছেন? উইকেন্ড ছাড়া বলতেছি, যে নেক্সট ফ্রাইডে অথবা স্যাটারডে ছাড়া। বৃহস্পতিবার ভাইয়া। দিলা ওই দুই তো তাহলে বৃহস্পতি শুক্রবার তো একদিন কাছাকাছি। আর বৃহস্পতিবার দিলে আপনারা শুক্রবারে কাজ করতে পারবেন না, এটা শিওর। আপনার ভার্সিটির স্টুডেন্ট, ফাঁকিবাজি কেমন দিতে হতে ভালো করে জানেন। আমি নিজে দিতাম কারে কমা। আচ্ছা, সমস্যা নেই, নেক্সট ক্লাস ফ্রাইডে হবে আশা করি। 8টাতে না হলে 8টাতে দেবো, কারণ টাইম অ্যাটলিস্ট 1.5 ঘন্টা লাগবে। সফটওয়্যারের কাজ তো অনেকেই বুঝবেন না। অ্যাটলিস্ট ফ্রাইডের আগে সবার যেন সফটওয়্যার ইনস্টল হয়। সফটওয়্যার ইনস্টল হলে অ্যাটলিস্ট কিভাবে বুঝবেন তার স্যাম্পল হিসেবে দেখাইতে পারি আমারটাই। দিন শেষে স্টার্টারটা বোঝা যায়, ইভিউসটা হয়তো অনেকে বুঝে না, কারণ স্টার্টার অনেকে দেখছে, ইভিউসটা তেমন দেখে না কেউ। সফটওয়্যার এস্টেট এবং ইবিএস দুইটা তো। এইটাই, এই দুইটাই। যদি আপনার সফটওয়্যার ইনস্টল হয় তাহলে আপনার এগুলো ডিফল্ট দেখাবে, তারপর এই যে সিএপি নাম আইএনএস এগুলো থাকবে, আর এই ওয়ার্ডটা আসবো, আর এটা হচ্ছে লাইসেন্স কোড। এই লাইসেন্স কোড আপনার না, যে চাত্রিকতা, আমরা তো সব বড়লোক, তো যে মহানুভবকে এক ব্যক্তি দিয়েছে তার আন্ডারে এটা লাইসেন্স কোড হয়ে থাকে গেল। আর তৃতীয়ত স্টার্টার অনেকগুলো ভিউ আছে, এটা হয়েছে আপনার আউটপুট ভিউ, ডাটা ভিউর জন্য ইডি লেখা লাগে। ইডি বলতে এডিট, ইডি দিয়ে এন্টার দিবেন তখন দেখবেন তাহলে আপনার ডাটা ভিউ। এই ক্ষেত্রে ডাটা ভিউটা যদি আসে তাহলে বুঝবেন যে ঠিক আছে। এগুলো এক্সট্রাটা। আর ইউজটা নর্মালি 12টা আমি কিভাবে নিয়েছিলাম মনে নাই, বাট আমি দেখি চেষ্টা করবো আপনাদের ইয়েতে দিতে, ওই পেজের ইয়েতে দিতে, ওখান থেকে। ইবিএস 13 আছে। 13? জি ভাই। আমার দেখা গেছে, আমার 13টা ছিল, কাজ করতেছিল না, 5 ইয়ার ছিল আমাদের জানি। ফার্স্ট থেকে প্রোভাইড করছে।
ভার্সিটি থেকে প্রোভাইড করলে হয়তো টাইম ফ্রেম দিয়ে দেয়, বাট যদি টাইম টেক হয় তাহলে ভালো। ইবিদের ক্ষেত্রে কমান্ড ভিউটা লাগে না, ইবিডি ম্যাক্সিমাম ক্লিকে রেজাল্ট হয়ে থাকে, বাট এভাবে যদি আসে তাহলে দেখবেন ঠিক আছে। টিবি নান, ডাব্লিউএফ নান, আর ওয়েলকাম টু ইবিউস আসবে, প্রথমে একটা আপডেট চাইবে, আপডেটটা ক্লোজ করবেন। যদি এই ভিউ আসে তাহলে বুঝবেন। আর ইবিউতে কিছু অ্যাডিংস আছে, অ্যাডিংস গুলো আমাদের ইনস্টল করতে থাকতে হয়। কেউ যদি অ্যাডভান্স হয়ে থাকেন, যতগুলো অ্যাডিংস আছে পারলে এগুলা করে নিয়ে অ্যাভেলেবল আছে কয়টা। ফুটনোট রিট্রিভ আই থিঙ্ক পাথ চেঞ্জ হয়ে গেছে, অ্যাডিংস গুলো ইনস্টল করে ট্রাই করুন। এদিকে অ্যাভিয়েন্স নর্মালি 20-30টার মতো থাকে বা এরকমই থাকে। নর্মালি ইউআর অল বা ইউনিট টু অলটাই কাজে লাগে, আর কিছু মডেল আছে ওগুলো সম্পর্কে কাজে লাগে। এইগুলো দুইটা সফটওয়্যার আপাতত কাজ হয়েছে, দুইটা সফটওয়্যারে। আর আরেকটা বই দিব বলছিলাম গুজরাটির, আরেকটা গ্রুপে আরেকটা দিই, কি জানি বলে ওয়েবসাইটের নাম দিয়ে। গুজরাটিতে বেসিক ইকোনোমেট্রিক্স এটা। জি, গুজরাটি সাহেব একটাই বানাইছে বেসিক ইকোনোমেট্রিক্স, ফিফথ এডিশনটা ভালো। ফিফথ এডিশন আছে ভাইয়া? লেটেস্ট ওইটাই আছে, পরে আর আসে না। না, সিক্স একটা আছে এডিশনটা, এই দুইটাই কম আসে নাই। সিক্সথ হয়েছে কিনা জানি না, আমি বুড়ার দিকে গেলে তো লাস্ট ফিফথ হয়েছিল। সিক্স আছে বলে। আর একটা হচ্ছে লিজেন, ওইদিকে আপনি এটা অবশ্য কেউ দেয় না, এটাতে আবার ঝামেলা আছে। ঝামেলা আছে বলতে এটাতে আপনি সবসময় পার্সোনাল মেইল দিয়ে ওপেন করবেন না, সোরা মেইল দিয়ে ওপেন করবেন। এটার মধ্যে আপনি ইন্টারন্যাশনাল সব বই পাবেন। লিপজেন লিপজেন লিখে গুগলে সার্চ দিবেন, প্রথমে একটা আসবো। আচ্ছা আমি দেখাইতেছি আজকে যা যা দেখাইতেছি তা হয়তো কেউ দেখাইবো না, বাট এগুলো আপনার কাজে লাগবে জীবনের জন্য। লিপজেন হয়েছে বলতে পারেন গরিবের জন্য অনেক কিছু, যেমন সাইহাবের নাম শুনলে সাহেব যেমন আর্টিকেলের জন্য অনেক কিছু দেয়, লিপজেন এমন আর্টিকেল দেয় এইটা না। লিপজেন.is এটাই বলছি, স্লো হয় ওইটা। লাইব্রেরি জেনারেলস, যেখানে আপনি যে কোনো বইয়ের নাম লিখে সার্চ দিবেন সবই পাইবেন। তো এই ক্ষেত্রে বেসিক ইউনিটের বইটা আমি অলরেডি গ্রুপে দিয়ে দিব না, বাট এটা দিলাম এক্সট্রা হিসেবে। শো করতেছে না, কি হইতেছে বুঝতেছি না। একটা জিনিস জানেন যে আমরা কেন কিছু সার্চ দিলে কোনটা আগে আসে, এটার পিছনে কি কাজ করে? লিখে রাখেন লিপজেন.li, লিপজেন.li এটাতে আবার সার্চ দেওয়ার আগে এগুলো বন্ধ দিবেন, যে আমার দরকার কি সেটাকে সার্চ দিবেন। টাইটেল লাগবে না, সিরিজ লাগবে না, ইয়ে লাগবে না, পাবলিশার লাগবে। ধরেন আমার উপরটা ঠিক থাকে, যদি আমার বই লাগে তাহলে আমার কমিক্স, ফিকশন, সায়েন্টিফিক আর্টিকেল এগুলো আমার ক্লিক উঠে দিতে হবে, নাহলে এই নামে যা আছে সব আপনারা দিবেন। এই সাইটের নাম শুনছিলাম আমি 2013 কি 14 সালে, যখন আমি থার্ড ইয়ার কি ফোর্থ ইয়ারে ছিলাম। এর চেয়ে মজার সাইট আর হয় না। ইভেন আমার তখন আর বই কিনতাম না, তখন এখান থেকে ইয়ে করতাম আর শিট করতাম। আমার ল্যাপটপ ছিল তখন থেকে বিভিন্ন টপিক ওয়াইজ বা চ্যাপ্টার ওয়াইজ বা কি যেন সাবজেক্ট ওয়াইজ ইয়েতে থাকতো, ফোল্ডারে থাকতো। আচ্ছা, আর কার কিছু বলার আছে? মিটিং টুরে ক্লোজ করতে চাইতেছি, যেহেতু কেউ কিছু বলতেছেন না, আর আমার তেমন বলার কিছু নেই। এবার যদি বলি, আসল কথা হচ্ছে এটা যে নর্মালি আর্টিকেল অনেক কিছু করতে পারি, বাট ডিপেন্ড করে আপনাদের কি করতে, আপনারা না থাকলে আমি করতে পারি, বাট আমি এদিকে আবার কেন আসছি, দ্বিতীয়ত আমার
মেম্বার লাগবে, আমরা কাজ করার মতো লোক পাইতেছেন, এর জন্য আপনাদেরকে বুঝতেছি। এক, দ্বিতীয়ত আপনাদেরকে কিছু মানুষ করতে পারলাম, আমারও কাজ আগে এলো এটার জন্য। তৃতীয়ত আর কি বলবো, তৃতীয়ত আর করার কিছু নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে জ্ঞান জিনিসটা যত শেয়ার করবেন তত বাড়ে। আজকের মতো দুটুকু। দাঁড়ান, আপাতত এটুকুই রাখবো। নেক্সট কিন্তু 8টা বাজে হলে কারো কোনো প্রবলেম আছে? নেক্সট ফ্রাইডে 8টায় অবজেকশন দেখলে বলতে পারেন। ভাই আমরা যদি কেউ কোনো আনফরচুনেটলি ক্লাস মিস করি, এটা রেকর্ড ক্লাসটা পাবো? রেকর্ড ক্লাস পাবেন, যেটা রেকর্ড হইতেছে রেকর্ড ক্লাস অফকোর্স পাবেন। ওটার জন্য রিসার্চ গার্ডের টিম কাজ করবে, সমস্যা নেই। আমি নিজেও কিছু রাখতে পারি, তবে সেটা সামান্য হইব। সামান্য বলতে আমাদের রিসার্চ মেথোলজি বইটার কোনো কাজ আছে? রিসার্চ মেথোলজি বইয়ের কাজ করবো, আমি বই টাচ করতে তেমন আগ্রহী না, তবে না কোনো research- বইটা লাগবে? না, যেটা বলছি আপাতত লাগবে ইকোনোমেট্রিক্স গুজরাটিটা। আরেকটা লাগবে, সেটা বই না, জাস্ট কিছু অধ্যায় বা কিছু স্লাইড, ওগুলো ডেফিনেশন বা কনসেপ্টটা লাগবে, আর কিছু। নর্মালি আপনি কনসেপ্টটা কতটুকু আত্মস্থ করতে পারছেন সেটার উপর ডিপেন্ড করে জিনিসের, সেইটা ইম্পর্টেন্ট। আপনি কয়টা মডেল শিখছেন, কয়টা ইয়ার জানছেন, সেটা ইম্পর্টেন্ট। ওকে, আজকের মতো তাহলে দিকে ক্লোজ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে দেখা হবে। রাখি তাহলে। আসসালামু আলাইকুম।